ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকের টপিক হলো সিটিং ম্যানেজমেন্ট। স্টুডেন্টদের কিন্তু সিটিং ম্যানেজমেন্ট নিয়ে বেশ ভীতি দেখা যায়। বেশিরভাগের বক্তব্য হলো যে সলভ তো হয়ে যায় কিন্তু প্রচুর সময় লাগে। আর এই সমস্যার মূল কারণ হলো সঠিক অ্যাপ্রোচ। সেটা না জানা থাকলে এই সমস্যাগুলো হবেই। তো এখানে দেখতে পাচ্ছ সিটিং ম্যানেজমেন্টের যত ধরনের টাইপ আছে, সার্কুলার, স্কোয়ার, লিনিয়ার, প্যারালাল, সবগুলো কিন্তু আমরা টপিক ধরে ধরে আলোচনা করব। আর আজকে যেহেতু মূলত ফার্স্ট পার্ট আলোচনা হবে, অর্থাৎ সার্কুলার সিটিং ম্যানেজমেন্ট, আর তার সমস্ত টাইপ কিন্তু আমরা আজকে আলোচনা করব। আর যেটা থাম্বনেইলে দেখেছো যে সার্কেলকে আমরা গতানুগতিক সার্কেলে নয়, সেটাকে লিনিয়ারে কনভার্ট করে তারপরে সেটাকে সলভ করব। আর কোশ্চেনের যে লেভেল আমি রেখেছি, বেসিক থেকে হাই লেভেল, মানে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন এনটিপিসি মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেমন আছে, ঠিক তেমনি ব্যাংকেরও কিছু কোশ্চেন রেখেছি। কারণ ব্যাংকের যে সিটিং ম্যানেজমেন্ট সেটার লেভেল কিন্তু একটু হাই থাকে। তো এখানে কিছু কোশ্চেন যেমন ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের আছে, তেমনি কিছু কোশ্চেন ব্যাংকের বিভিন্ন মক্স থেকে তোলা কিন্তু। তো আমরা সবগুলো আজকে সলভ করব এবং শিখব যে কিভাবে অনেক কম সময়ে ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারবো প্রশ্নগুলোকে। আর যদি এই পিডিএফটা দরকার হয় তাহলে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো ফার্স্টে কিছু বেসিক থেকে স্টার্ট করা যাক, মূলত বিগিনার্সদের জন্যে। তো কি বলেছে এখানে, এ ইজ সিটিং থার্ড টু দ্য লেফট অফ বি। এটা কিভাবে আমরা লিখব? এ ইজ সিটিং লেফট অফ বি, এতটুকু তো বোঝাই গেছে যে এ কোথায় বসে আছে, বি এর লেফটে বসে আছে। ঠিক আছে, এ বি এর লেফটে বসে আছে, এরকম অ্যারো দিয়ে আমরা বোঝাবো। ঠিক আছে, কত লেফট? থার্ড টু দ্য লেফট। কিভাবে লিখবো? বি এর পর এটা ফার্স্ট লেফট, সেকেন্ড লেফট, আর থার্ড লেফটে এ নিজে বসে আছে। অথবা এইভাবেও করতে পারি, থার্ড লেফট মানে মাঝখানে দুজন, যদি থাকতো ফোর্থ লেফট তাহলে মাঝখানে তিনজন। আচ্ছা, এখানে কি আছে? এ ইজ সিটিং ফিফথ টু দ্য রাইট অফ বি। আচ্ছা, এ ইজ সিটিং রাইট অফ বি মানে এটা এরকম হবে, এ ইজ সিটিং রাইট অফ বি। কত রাইট? ফিফথ রাইট, মানে মাঝখানে চারজন, 1 2 3 4। অথবা এভাবেও গুনতে পারি, ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, থার্ড রাইট, ফোর্থ রাইট অ্যান্ড ফিফথ রাইট। ক্লিয়ার? আশা করি এটা বোঝা গেছে। এবার এটা দেখা যাক। আচ্ছা, এই দুটো লাইনের মধ্যে কোথায় তফাৎ আছে? এখানে হু লেখা আছে আর এখানে অ্যান্ড বা বাট লেখা আছে, বাকি কিন্তু সব সেম লেখা আছে। এ সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ বি, এখানে হু এবং নিচে অ্যান্ড কিংবা বাট, সিটস থার্ড টু দ্য লেফট অফ সি। আচ্ছা, এটাকে কিভাবে লিখবো? এ সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ বি। আচ্ছা আচ্ছা, এখানে লিখছি এ সিটস রাইট অফ বি। আচ্ছা, বি এর ডান দিকে, ঠিক আছে, এ সিটস রাইট অফ বি। এ বি এর ডান দিকে, কত ডান দিকে? সেকেন্ড। সেকেন্ড মানে মাঝখানে বসবে একজন। বি এর পর এটা ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট। ঠিক আছে, হু সিটস থার্ড লেফট অফ সি। আচ্ছা, এবার এই হু কাকে বোঝাচ্ছে? এ কে না বি কে? মনে রাখবে, রিজনিং এ যত WH ওয়ার্ড আছে সেটা কাকে ডিনোট করে? তার সাথে একদম যে বসে থাকে তাকে। অর্থাৎ এই হু ডিনোট করছে বি কে। ক্লিয়ার? তো এই হুকে আমরা বি দিয়ে রিপ্লেস করতে পারি এবং বলতে পারি যে বি সিটস থার্ড লেফট অফ সি, মানে বি যে আছে, এই বি যে আছে সি এর ফার্স্ট, সেকেন্ড, থার্ড লেফটে বসে আছে। ক্লিয়ার? আচ্ছা, যদি অ্যান্ড বা কিংবা বাট লেখা থাকতো তাহলে কাকে বোঝাতো? তাহলে অবশ্যই সে সামনের জনকে বোঝাতো। ঠিক আছে, মানে এ সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ বি। ঠিক আছে, এ সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ বি অ্যান্ড কিংবা বাট সিটস থার্ড লেফট অফ সি, মানে কাকে বোঝাচ্ছে? এ কে, মানে এ সিটস থার্ড লেফট অফ সি। সেই ক্ষেত্রে এটা এভাবে লিখবো, এ সিটস থার্ড লেফট অফ সি। আশা করি হু এবং অ্যান্ড কিংবা বাট থাকলে কিভাবে আমাদের সেটাকে বুঝতে হবে আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে চলো এবার স্টার্ট করা যাক। ঠিক আছে, ফার্স্টে আমরা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে আজকে আমরা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়েই আলোচনা করব। তো সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টের মূলত তিন ধরনের টাইপ কিন্তু আমরা দেখতে পাই। একটা হচ্ছে ফেসিং ইনওয়ার্ড, মানে সাপোজ একটা গোলাকার টেবিল, এখানে কিছু ব্যক্তি বসে থাকবে এবং সবাই ইনওয়ার্ড মানে ভেতরের দিকে মুখ করে বসে থাকবে। ঠিক আছে, ফেসিং আউটওয়ার্ড মানে গোল টেবিলের চারিদিকে যারা বসে থাকবে তারা বাইরের দিকে মুখ করে বসে থাকবে। আর বাই ডাইরেকশনাল মানে মিক্স, মানে কিছু বাইরের দিকে, কিছু ভেতরের দিকে,
কে বাইরের দিকে কে ভেতরের দিকে বা কজন, সেটা আমাদের সলভ করার মাধ্যমে আমরা জানতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো এখন যেটা বিষয় যেটা বলেছিলাম, আমরা সার্কুলার টেবিলকে আমরা গতানুগতিক সার্কেলে কিন্তু সলভ করব না, আমরা সার্কেলকে লিনিয়ারে কনভার্ট করে সলভ করব। কিভাবে? ধরা যাক এটা একটা সুতো, এই টেবিলটা ধরা যাক এটা একটা সুতো। এবার এই সুতোকে এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে? কাটার পর এই প্রান্ত আর এই প্রান্ত দুদিক থেকে টান দিলাম ধরে, তো এরকম একটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট পাবে না? মানে যদি এটা একটা সুতো হয়, গোলাকার হয়ে আছে, এখানে কাঁচি দিয়ে কেটে দিলাম, কেটে এই প্রান্ত ধরে এইদিকে আর এই প্রান্ত ধরে এইদিকে টান দিলে এরকম একটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট পাবে। ঠিক আছে? এরপর আচ্ছা, এরপর যারা এখানে বসে আছে সবাই কোন দিকে মুখ করে বসে আছে? সবাই ভেতরের দিকে মুখ করে বসে আছে। এদেরকে যদি এখানে রাখি কিরকম দেখতে হবে? এরকম দেখতে হবে না? সবাই ওপরের দিকে মুখ করে বসে আছে। আরেকবার কল্পনা করো, এই প্রান্ত ধরে এদিকে, এই প্রান্ত ধরে এদিকে টানলাম, তাহলে কি হবে? এও ওপরের দিকে, এও এই জায়গায় নেমে আসবে ওপরের দিকে, এই ব্যক্তিও এই জায়গায় নেমে আসবে ওপরের দিকে, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট পাবে না? এটাই বলছিলাম আর কি। তবে একটা জিনিস মাথায় রাখবে, এগুলো কিন্তু প্রান্ত নয়, এটা কিন্তু একটা গোলাকার টেবিল। আমরা আমাদের সলভ করার সুবিধের জন্য এরকম একটা অ্যারেঞ্জমেন্টে সাজিয়েছি। তাই আমাদের মনে রাখতে হবে, এখানে যেই ব্যক্তি বসে থাকবে তার ইমিডিয়েট লেফট সাইড বা বাঁ দিকে কে কে বসে থাকবে, মানে কোথায় বসে থাকবে? ইনি। ঠিক আছে? তো এনার ইমিডিয়েট লেফট মানে কিন্তু ইনি, আর এনার ইমিডিয়েট রাইট মানে কিন্তু ইনি। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি ফেসিং আউটওয়ার্ড থাকে তখন কি করব? তখন আমরা এরকম একটা জায়গায় কেটে দেব। ঠিক আছে? কেটে দিয়ে এই প্রান্ত এদিকে টানবো, এই প্রান্ত ধরে এদিকে টানবো, সেম একই রকম অ্যারেঞ্জমেন্ট পাবে, তাই না? লিনিয়ার হয়ে যাবে আর সবাই ওপরের দিকে ফেস করে থাকবে। আচ্ছা, এবার মাথাতে এরকম ঘুরতে পারে যে এখানে ওপরে কাটলাম, এখানে নিচে কাটলাম কেন? দেখো, ব্যাপারটা ওপরে কিংবা নিচে নয়, ব্যাপারটা আমি অ্যারেঞ্জমেন্টটা এভাবে বানাবো যাতে সবাই ওপরের দিকে ফেস করে বসে থাকে। কেন? কারণ ওপরের দিকে ফেস করে বসে থাকলে এনার ডান দিক আমার ডান দিক সেম, এনার বাদিক আমার বাদিক সেম। কিন্তু কেউ যদি উল্টো বসে থাকে ফেস করে, ঠিক আছে, তাহলে তার ডান দিক আমার বাদিক আর তার বাদিক আমাদের ডান দিক, মানে উল্টো হয়ে যাচ্ছে। তো এটা করতে গিয়ে কিন্তু অনেক সময় সিলি মিস্টেক হয়ে যায়। তো কি করব আমরা, মানে ফেসিং ইনওয়ার্ড থাকুক কিংবা আউটওয়ার্ড থাকুক, আমরা লিনিয়ার বানিয়ে সেটাকে ওপরের দিকেই ফেস করাবো। তারপর কি হবে, যদি মানে ফেসিং ইনওয়ার্ড হয় তখন আমরা দুটো প্রান্তকে এভাবে কানেক্ট করে দেব। দেখো, সবাই ভেতরের দিকে মুখ মানে করে বসে আছে এখন। আর যদি আউটওয়ার্ড হয় তখন আমরা এভাবে জয়েন করব, তাই না? দেখো, সবাই আউটওয়ার্ড চলে আসলো। বোঝা গেল? তো এর ইমিডিয়েট বাদিক কে? এর ইমিডিয়েট বাদিক এ, এর ইমিডিয়েট ডান দিক এ। ক্লিয়ার? তো মোট কথা, ইনওয়ার্ড থাকুক চাই আউটওয়ার্ড, এটাকে আমরা সুন্দর করে লিনিয়ারে কনভার্ট করব এবং সবাইকে ওপরের দিকে ফেস করে রেখে দেব। ক্লিয়ার? এবার বাই ডাইরেকশনাল। বাই ডাইরেকশনালের ক্ষেত্রে কি হবে? বাই ডাইরেকশনালের ক্ষেত্রে কিছু ব্যক্তি ওপরে এবং কিছু ব্যক্তি নিচে এরকম করে ফেস করে বসে থাকবে। এখন কোনটা ইনসাইড এবং কোনটা আউটসাইড সেটা আমরা জানি না। মানে এই সুতোকে আমরা বা এই টেবিলকে আমরা এভাবে কানেক্ট করব নাকি এভাবে কানেক্ট করব আমরা জানি না। সলভ করতে করতে সেটা আমরা বুঝে যাব। কিভাবে হবে যখন কোশ্চেন সলভ করব তখন বুঝে যাবে। সাপোজ ধরো সি এই জায়গাটা সেট হয়ে গেল, সি, ঠিক আছে? তারপরে কোনো একটা কন্ডিশনে লেখা আছে যে সি ইনসাইডে ফেস করে থাকে, তখন সি কে ইনসাইড ফেস করানোর জন্য আমরা এরকম করে কানেক্ট করব। যদি কন্ডিশনে থাকে যে সি আউটসাইডে ফেস করে থাকে তখন আমরা এভাবে কানেক্ট করব। আমি জানি ক্লিয়ার হয়নি এই জায়গাটাতে, ক্লিয়ার হয়ে যাবে যখন সলভ করব। ঠিক আছে? তবুও মাথার মধ্যে অনেক কিছু ঘুরতে পারে যে সার্কেলে যে অপোজিটে যারা বসে থাকে তাদেরকে লিনিয়ারে কিভাবে প্রেজেন্ট করব। সাপোজ এখানে এ বসে আছে, এখানে বি, একটা 8 জনের অ্যারেঞ্জমেন্ট, 1 2 3 4 5 6 7 8, 8 জনের অ্যারেঞ্জমেন্ট। একে আমরা লিনিয়ারে কিভাবে প্রকাশ করব? দেখো, 1 2 3 4 5 6 7 8, সবার ফেস কিন্তু ওপরের দিকে, সেটা আর দিলাম না। ঠিক আছে? এখানে সবাই ধরে রাখি যে ইনসাইডে ফেস করে বসে আছে। ঠিক আছে? এবং এখানে এ এবং বি অপোজিটে ফেস করে বসে আছে। তো এখানে কিভাবে এটাকে প্রেজেন্ট করব? সাপোজ এ যদি এখানে থাকে, দেখো
এর এই দিক থেকেও 3 জন ছেড়ে বি, এদিক থেকেও 3 জন ছেড়ে বি আসছে, তাই তো? তো এ 1 2 3 জন ছেড়ে যদি বি কে এখানে বসাই, তো এ 3 জন ছেড়ে বি এদিক থেকেও হচ্ছে, কিংবা 1 2 3 জন ছেড়ে বি। বোঝা গেল? 8 জনের অ্যারেঞ্জমেন্টে আমরা অপোজিটকে এইভাবে প্রেজেন্ট করতে পারি, মানে তাদের মাঝখানে 3 জন হবে। 6 জনের অ্যারেঞ্জমেন্ট হলে একরকম হবে, যখন আমরা সলভ করব ইজিলি হয়ে যাবে। 6 জনের অ্যারেঞ্জমেন্ট মানে মাঝখানে 2 জন থাকবে। ধরা যাক এই ব্যক্তি আর এই ব্যক্তি, এপাশ থেকেও 2 জন, এপাশ থেকেও 2 জন, তাহলে লিনিয়ারে আমরা এভাবে দেখাবো 1 2 3 4 5 6। এখানে যদি এ হয় 1 2 ছেড়ে বি, এ হলে 1 2 ছেড়ে এপাশে বি। আশা করি বোঝা গেল। ঠিক আছে, তো স্টার্ট করা যাক ইজি লেভেল দিয়ে। দেখো 2022 এনটিপিসি কি বলেছে? 6 friends are sitting in a circle facing the center of the circle। মানে 6 জন বন্ধু একটা সার্কেলে বসে আছে, 1 2 3 4 5 6, আর ফেসিং দ্য সেন্টার মানে ইনওয়ার্ডে ফেস করে বসে আছে। ঠিক আছে, অনেকের ইংরেজিতে ভীতি থাকে, বিশ্বাস করো, আমার উপর ভরসা রাখো, ইংরেজিতে বুঝতে বিন্দুমাত্র কোনো অসুবিধা হবে না, আমি ভেঙে ভেঙে বলে দেবো। ঠিক আছে, আর সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন অবশ্যই ইংরেজিতে প্র্যাকটিস করা উচিত, তার কারণ বাংলাতে এমন ল্যাঙ্গুয়েজ থাকে অনেক সময় বোঝা যায় না যে কি বলতে চেয়েছে। ওকে, তো সবার ফার্স্ট কাজ আমাদের কি হবে? সবার ফার্স্ট কাজ হবে মানে যেই কন্ডিশনগুলো এখানে দেওয়া আছে সেগুলোকে খাতাতে আগে পুট করা। কি বলেছে এখানে? ভিনা অ্যান্ড সাধ্বী আর ইমিডিয়েট নেইবার্স অফ পূজা। মানে ভিনা এবং সাধ্বী যে আছে তারা কি পূজার ইমিডিয়েট নেইবার। ইমিডিয়েট নেইবার মানে প্রতিবেশী বা একদম পাশাপাশি যারা বসে, মানে হচ্ছে ভিনা এবং সাধ্বী দুজনেই পূজার ইমিডিয়েট নেইবার। দুজনের ইমিডিয়েট নেইবার পূজা কখন সম্ভব? যখন ভিনা এবং সাধ্বীর ঠিক মাঝখানে মানে একদম মধ্যেখানে পি বসবে, তখনই সম্ভব। মানে তখন পূজা ভিনারও প্রতিবেশী হয়ে গেল, আবার সাধ্বীরও প্রতিবেশী হয়ে গেল। তবে তবে এক্ষেত্রে কিন্তু আমরা এটা জানি না যে পি এর বাঁদিকে ভি বসবে আর ডান দিকে এস, নাকি পি এর বাঁদিকে এস এবং ডান দিকে ভি, সেটা কিন্তু আমরা জানি না। ডাইরেকশন ফিক্সড নয়, শুধু জানি এস এবং ভি এর মাঝখানে পি বসবে। ঠিক আছে, তারপর কি বলেছে? অনিল অ্যান্ড গুনা আর ইমিডিয়েট নেইবার্স অফ গিরি। অনিল এবং গুনা যে আছে তারা গিরির ইমিডিয়েট নেইবার্স, মানে তাদের পাশাপাশি বসবে। এটাও সেম, অনিল আর গুনার ইমিডিয়েট নেইবার হলো গিরি। এক্ষেত্রেও সেম, গিরির বাদিকে অনিল বসবে নাকি গুনা বসবে এবং ডান দিকে গুনা বসবে না অনিল বসবে সেটা কিন্তু আমরা জানি না। অনিল ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ ভিনা। ইমিডিয়েট লেফট মানে একদম বাদিকে, একদম প্রতিবেশী এবং বাদিকে। ঠিক আছে, অনিল যে আছে ভিনার ইমিডিয়েট প্রতিবেশী হবে এবং কোন পাশের প্রতিবেশী? ভিনার বাদিকে থাকবে। অনিল ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ ভিনা। আচ্ছা, হু ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ ভিনা। আচ্ছা, ভিনার ইমিডিয়েট রাইটে কে বসে আছে এটা আমাদেরকে বের করতে বলেছে। তো একইভাবে এটাকে আমরা কাটবো, কেটে এরকম একটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট পাবে। এখানে 6 জনকে বসিয়ে দিলাম, 1 2 3 4 5 6। এবার এখান থেকে আমাদের কন্ডিশন তুলতে হবে। ঠিক আছে, কোন কন্ডিশনকে তুলবো এটা কিন্তু একটা বোঝার বিষয়। এটা খুব ইজি লেভেলের প্রশ্ন, যে কোনো কন্ডিশন দিয়েই ওঠাই ইজিলি আমাদের সেটা সলভ হয়ে যাবে। কিন্তু যখন আমরা ব্যাংকিংয়ের বা কোনো হাই লেভেলের প্রশ্ন সলভ করতে যাব, মানে যেগুলো মেইনলি ব্যাংকিংয়ে এসে থাকে আর কি, সেক্ষেত্রে যদি উল্টোপাল্টা কন্ডিশন দিয়ে আমরা স্টার্ট করি মাঝখানে কিন্তু ফেঁচে যাব। তাই কন্ডিশন কিন্তু বুঝে শুনে তুলতে লাগবে, কোনটা দিয়ে আমরা স্টার্ট করব যাতে আমরা খুব সহজে এন্ডে পৌঁছতে পারি। দেখো কোনটাকে আমরা প্রায়োরিটি দেব। আমরা যদি এটা দিয়ে স্টার্ট করি, ঠিক আছে, বা এটা দিয়ে, এদের কিন্তু দুটো সম্ভাবনা। কি কি? একটা তো হচ্ছে পি এর বাদিকে ভিকে রাখতে হবে আর ডান দিকে এসকে। আরেকটা সম্ভাবনা হচ্ছে পি এর বাদিকে এস এবং ডান দিকে ভিকে রাখতে হবে। এটা কিন্তু মানে দুটো সম্ভাবনা দিচ্ছে এই কন্ডিশন। সেম এই ক্ষেত্রেও সেম হবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটাই, এ ভি এর বাদিকেই বসবে। তো আমরা এটা দিয়ে স্টার্ট করব, কারণ এর দুটো সম্ভাবনা দিচ্ছে না, এটা ফিক্সড। ঠিক আছে, ডাইরেকশনও দেওয়া আছে, আর এই যে অ্যারোটা আছে নিচের, এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এ ভি এর ইমিডিয়েট বাদিকে বসছে। ঠিক আছে,
তো আমরা যেখান থেকে খুশি স্টার্ট করতে পারি, তার কারণ এটা কিন্তু সার্কুলার টেবিল, ঠিক আছে, এটা কিন্তু এন্ড না, এটা কিন্তু এদিক দিয়ে কানেক্টেড, তাই আমরা যেখান থেকে খুশি স্টার্ট করতে পারি, আলটিমেটলি গোল টেবিল। তো এখানেই লিখি ভি তার বাদিকে এ, ভি এর ইমিডিয়েট বাদিকে এ বসিয়ে দিলাম। এবার আমাদের লিঙ্ক করতে হবে, কোত্থেকে লিঙ্ক করব, ভিকে দিয়ে লিঙ্ক করি। ভি এর পাশে পি বসবে, পি এর পাশে এস বসবে, মানে ভি আর পি কে ইমিডিয়েট নেইবার বানাতে হবে। ভি এর এই পাশে পি বসানোর জায়গা নেই, কিন্তু ভি এর প্রতিবেশী পি কে বানাতে হলে ভি এর পাশে তো রাখতেই হবে, তো এই পাশে একটা ফাঁকা জায়গা আছে, তো পি কে আমরা এই পাশে বসিয়ে দিলাম। এবার পি এবং এস এরাও ইমিডিয়েট প্রতিবেশী, তো পি এর এই পাশে এস বসানোর জায়গা নেই, তো এস কে এখানে বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, পি ভি এবং এস দুজনের ইমিডিয়েট নেইবার্স। ক্লিয়ার? নেক্সট কন্ডিশনে যাই। তো আমাদের এই কন্ডিশনের ইউজ করা হয়ে গেল, এই কন্ডিশনও ইউজ করা হয়ে গেল। এবার এ গিরি গুণা, এ এবং গিরি প্রতিবেশী হবে, এর এই পাশে বসানোর জায়গা নেই, তো এর ইমিডিয়েট বাদিক মানে এটা, এর ইমিডিয়েট বাদিক মানে এটা, এখানে কিন্তু তাহলে গিরি বসে যাবে, ঠিক আছে। আর গিরি আর গুণা ইমিডিয়েট নেইবার, গিরি আর গুণা ইমিডিয়েট নেইবার, ব্যাস আমাদের প্রশ্ন কিন্তু সলভ হয়ে গেল। হু ইজ দ্য ইমিডিয়েট নেইবার অফ, সরি ইমিডিয়েট রাইট অফ ভিনা, ভিনার ইমিডিয়েট রাইটে কে বসেছে, একদম ডান দিকে কে বসেছে, পূজা বসেছে, এটাই আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এবার তোমাদের যদি মন হয় যে এটাকে সার্কেলে সাজালে কেমন লাগবে দেখতে, ঠিক আছে, এটাকে সার্কেলে বানালে কেমন লাগবে দেখতে, 1 2 3 4 5 6, একে দিয়েই স্টার্ট করা যাক। এ, তার ডান দিকে ভি, তার ডান দিকে পি, তার ডান দিকে এস, এসের পর এখানে হচ্ছে গুণা আর হচ্ছে গিরি। আচ্ছা, যারা প্র্যাকটিস করছো অনেক দিন ধরে, আমি জানি যে তোমরা সার্কেল বানিয়েই সেটাকে সলভ করে অভ্যস্ত। এখন হয়তো লিনিয়ার দেখে ঝামেলা মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, লিনিয়ার করে যদি তোমরা হ্যাবিট করে তুলতে পারো, সেটা কিন্তু অনেক বেশি ইজি হবে, ঠিক আছে। বিশেষ করে যখন মিক্সড ডাইরেকশনাল দেবে বা আউটসাইড ফেস করে সবগুলোকে দিয়ে দেবে, মানে সবাই বাইরের দিকে ফেস করে বসে আছে এরকম দিয়ে দেবে, বা মিক্স মানে কিছু ব্যক্তি ইনসাইড কিছু ব্যক্তি আউটসাইড, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট কিন্তু এইভাবে বানালে কিন্তু খুব ইজি হয়ে যাবে। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেন সলভ করা যাক। আচ্ছা, কি আছে এখানে, 2022 এনটিপিসির প্রশ্ন, 6 পিপল, ঠিক আছে, আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। এখানেও সেম, 6 জন ব্যক্তি একটা গোলাকার টেবিলকে ঘিরে বসে আছে সেন্টারের দিকে মুখ করে। বি সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ এ। আচ্ছা, এটাকে দেখো, যারা বিগিনার্স তাদের জন্য মেনলি বলছি, বি সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ ই। আচ্ছা, বি সিটস রাইট অফ ই, এটা তো বুঝতে কোনো অসুবিধে নেই, যে বি যে আছে সে ই এর ডান দিকে বসেছে, এটা বুঝতে কোনো অসুবিধে নেই, কিন্তু কত ডান দিকে, সেকেন্ড টু দ্য রাইট, দ্বিতীয় ডান দিকে, এটা এরকম করে কাউন্ট করতে হবে। ই এর পর ফার্স্ট রাইট এবং সেকেন্ড রাইটে বি নিজে বসেছে, ই এর পর ফার্স্ট রাইট এবং সেকেন্ড রাইটে বি নিজে বসেছে, বি সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ বি। আচ্ছা, যদি বলে ওয়াই সিটস থার্ড টু দ্য রাইট অফ এক্স, ওয়াই সিটস থার্ড রাইট অফ এক্স, তো কীরকম হবে, ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট এবং থার্ড রাইটে ওয়াই বসেছে, মানে আমাদের জাস্ট এটা মাথায় রাখতে হবে, যদি বলে সেকেন্ড তাহলে মাঝখানে বসবে 1, যদি বলে থার্ড রাইট তাহলে মাঝখানে বসবে 2, যদি বলে ফিফথ রাইট তাহলে মাঝখানে বসবে 4। ক্লিয়ার? তো হয়ে গেল। আচ্ছা, দেন কি বলেছে, সি সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ ই, সি যে আছে সে ই এর ইমিডিয়েট লেফটে বসেছে। তারপর বলেছে এফ সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ ডি, এফ যে আছে সে ডি এর সেকেন্ড রাইটে বসেছে। ঠিক আছে, এবার সাজানো যাক অ্যারেঞ্জমেন্টটাকে। তো সবার ফার্স্ট লিনিয়ার করে নিলাম, সার্কেলকে কেটে আমরা 1 2 3 4 5 6, ঠিক আছে। এবার কোন কন্ডিশনকে প্রথমে তুলব, যদি আমরা এই কন্ডিশনকে প্রথমে তুলি, আমরা যদি তুলি আর কি, ডি থেকে কিন্তু বাকি কোনো কন্ডিশনকে লিঙ্ক করতে পারবো না। সাপোজ 6 জন, তো 1 2 3 4 5
6। সাপোজ আমি ডি এবং এফ নিলাম, তারপরে কাকে কোথায় তুলবো বুঝতে পারবো না। হ্যাঁ, করা যাবে, কিন্তু তার থেকে ইজি কোনটা হবে, আমরা ইজিলি বানাতে পারবো কোনটাকে দিয়ে, ইজিলি আমরা ওটাকেই দিয়েই শুরু করব, ওই কন্ডিশনকে দিয়ে যেখান থেকে আমি অন্যান্য কন্ডিশনকে লিঙ্ক করতে পারবো। যেমন আমরা যদি সিই দিয়ে স্টার্ট করি, ই থেকে কিন্তু ইর মাধ্যমে আমরা বি কে পেয়ে যাব, বি এর ডান দিকে বসবে এক ঘর ছেড়ে, সেটাও কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব। তাই আমরা এরকম কন্ডিশনকে প্রথমে তুলবো যেটা দিয়ে অন্য আরেকটা কন্ডিশনকে লিঙ্ক করতে পারবো। ঠিক আছে, তো আমরা যেখানে খুশি স্টার্ট করতে পারি, এখানেই বসিয়ে দিই। ই এর ইমিডিয়েট বাদিকে বসলো সি, ই তার ডান দিকে এক ঘর ছেড়ে বি, ই তার ডান দিকে এক ঘর ছেড়ে বি বসবে। ঠিক আছে, তারপর এই কন্ডিশন হয়ে গেল, এটা হয়ে গেল, এখন একটাই বাকি, ডি এক ঘর ছেড়ে ডান দিকে এফ। আচ্ছা, তিনটে ফাঁকা জায়গা চেক করি। এখানে যদি আমি ডি কে বসাই, ডি এর ডান দিককে এটা, তো ডি এর ডান দিকে এক ঘর ছেড়ে এখানে এফ বসানোর কিন্তু কোনো জায়গা নেই। এখানে ডি বসালে এক ঘর ছেড়ে তার ডান দিকে এখানে এফ বসানোর কোনো জায়গা নেই, কিন্তু ডিকে যদি আমি এখানে বসাই এক ঘর ছেড়ে, এখানে কিন্তু এফ বসে যাবে। ক্লিয়ার? এখন কে বাকি? একজন ব্যক্তি বাকি, সে হলো এ। এ এখানে বসে যাবে, আমাদের প্রশ্ন সলভ। এখন যদি মনে হয় এটাকে সার্কেলে বানালে কেমন দেখতে হবে, ঠিক আছে, 1 2 3 4 5 6, সবাই ইনওয়ার্ডে ফেস করে বসে থাকবে। আচ্ছা, সিইডি বিএফএ যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারি। সি, তার ডান দিকে হচ্ছে ই, তার ডান দিকে হচ্ছে ডি, বি, এফ, এ। আরেকটা যেটা জিনিস, সার্কেলে বানালে কি হয়, এই যে এখানে যে বসে থাকবে তার ডান দিক কিন্তু এটা আর বাঁ দিক কিন্তু এটা, কিন্তু এখানে যে বসে আছে তার ডান দিক কিন্তু এটা আর বাঁ দিক কিন্তু এটা, তাই না? তো অনেক সময় কি হয়, সিলি মিস্টেক হয়ে যায়। লিনিয়ারে বানালে এই সিলি মিস্টেক হওয়ার কিন্তু চান্স একদম নেই। ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেন কি জিজ্ঞেস করেছে, হু সিটস থার্ড টু দ্য রাইট অফ এ। এর তৃতীয় ডান দিকে কে আছে? এ এখানে, এর পর ফার্স্ট রাইট এটা, সেকেন্ড রাইট এটা, থার্ড রাইটে কিন্তু ডি বসে আছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ, ডি। এখানে যদি দেখি, এ ফার্স্ট রাইটে সি, সেকেন্ড রাইটে ই, থার্ড রাইটে ডি, একই। ক্লিয়ার? তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, 8 colleagues K, L, M, N, O, P, Q and R are seated in a circle facing the center. ঠিক আছে, N is an immediate neighbor of both L and Q. এখানেও সেম, N যে আছে সে L এবং Q দুজনেরই ইমিডিয়েট নেইবার। P is an immediate neighbor of both K and R. P যে আছে সে K এবং R এর ইমিডিয়েট নেইবার। তবে N এর বাঁদিকে এবং ডান দিকে কে সেটা যেমন আমরা জানি না, তেমনি P এর ডান দিকে কে নাকি বাঁদিকে কে সেটাও কিন্তু আমরা জানি না। O is second to the right of K. ও যে আছে সে K এর সেকেন্ড রাইটে। ঠিক আছে, ও K এর সেকেন্ড রাইট, আর সেটা এরকমই হবে। ওকে, এবার স্টার্ট করা যাক। 8 জন ব্যক্তি, সার্কেলকে কেটে 8 জনকে বসিয়ে দিই। 1 2 3 4 5 6 7 এবং 8। তো এখানে সবার ফার্স্ট কোনটা দিয়ে স্টার্ট করব? অবশ্যই এটা, কারণ এখানে একটা ডাইরেকশন আছে ফিক্সড। এটা দিলে মানে এগুলো দিয়ে স্টার্ট করলে দুটো পসিবিলিটি পাচ্ছি আমরা, তাই এটা দিয়ে স্টার্ট করব। যে কোনো জায়গা থেকে স্টার্ট করা যায়। ঠিক আছে, মাঝখান থেকে স্টার্ট করি, কে এক ঘর ছেড়ে তার ডান দিকে ও, তারপর কে এর সাথে পি কে নেইবার হতে হবে। তো কে এর এই পাশে যদি আমি পি কে বসাই, পি এর সাথে কিন্তু আবার আর কে বসানোর জায়গা কিন্তু এখানে নেই, কিন্তু পি এর সাথে মানে কে এর সাথে যদি আমি পি কে এখানে বসাই, পি এর সাথে কিন্তু আর কে আমি এখানে বসিয়ে দিতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এবার কি, এল এন কিউ, এটাকে সলভ করতে হবে। এবার এল এন এল কিউ কানেক্ট কিন্তু করতে পারছি না এগুলোর সাথে, তো কি করতে পারি,
এল এন কিউ তিনটেকে একসাথে বসানোর জন্য একসাথে তিনটে খালি জায়গা চাই। তো খালি জায়গা তো আছেই, একটা এটা, একটা এটা, একটা এটা, ঠিক আছে? তো তিনটে খালি জায়গাতে আমাদের এটাকে সেট করতে হবে। তো দুজনের মাঝখানে যেহেতু এন বসবে, আমরা এটা কনফার্ম, এটা আর এটার মাঝখানে কিন্তু এন বসবে। মানে বিষয়টা হলো তিনটে খালি জায়গা, ঠিক আছে? ব্যাপারটা ধরলাম এখানে আর শেষ হলো, আর এরপর তিনটে খালি জায়গা আছে, আর এরপর এটা একটা, এটা একটা, এটা একটা। তো এন তো মাঝখানে বসে যাবে। এখন এন এর ডান দিকে কিউ নাকি বাদিকে কিউ এবং ডান দিকে এল নাকি বাদিকে এল সেটা আমরা জানি না। তো এল যে আছে সে এখানেও হতে পারে, এখানেও হতে পারে, আর কিউ যে আছে সে এখানেও হতে পারে, সে এখানেও হতে পারে। এদের কিন্তু কনফার্ম লোকেশন কিন্তু আমরা জানি না। তো আর এখানে এটা, 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 এদের মিডল হচ্ছে এটা, তো এন এখানে বসে যাবে। এখন এল যদি এন এর বাদিকে বসে তাহলে কিউ বসবে এন এর ডান দিক, এন এর ডান দিক মানে এটাই। আর এল যদি এন এর বাদিকে বসে সেই ক্ষেত্রে, সরি ডান দিকে বসে, সেই ক্ষেত্রে এন এর বাদিকে বসবে কিউ। ওকে, তাহলে কিউ এবং এল এর ফিক্সড পজিশন কিন্তু আমরা এখান থেকে পাইনি। আর কে বাকি আছে এখন? এম। তো এম এখানে বসে যাবে। এখন প্রশ্নে জিজ্ঞেস করেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেফিনেটলি ট্রু অ্যাবাউট এমস পজিশন। এম এর পজিশনের জন্য নিচের কোনটি সঠিক? ফার্স্ট কন্ডিশন কি বলেছে? ফার্স্ট অপশন সেকেন্ড টু দ্য লেফট অফ এল। এম যে আছে এল এর সেকেন্ড লেফট, কিন্তু এল এর তো ফিক্সড পজিশন আমরা জানি না, এল এখানেও হতে পারে এখানেও হতে পারে, তাই এল এর সাপেক্ষে আমরা এম এর পজিশন বলতে পারবো না, এটা হয়ে গেল ভুল। এক্স্যাক্টলি বিটুইন কে অ্যান্ড ও, মানে এম যে আছে কে এবং ও এর ঠিক মাঝখানে থাকে, কে এবং ও এর ঠিক মাঝখানে কিন্তু এম আছে, তার মানে এটা সঠিক। তো আমাদের অ্যান্সার হবে অপশান বি। আশা করি বোঝা গেছে 2022 আরআরবি এনটিপিসির প্রশ্ন। ক্লিয়ার? তো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এটাকে আর সার্কেলে বানালাম না, যদি বানানোর থাকে তোমরা আশা করি এখন বানাতে পারবে কীভাবে এটাকে সার্কেলে বানাতে হবে 8 জনের অ্যারেঞ্জমেন্ট নিয়ে। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলছি। আচ্ছা, এটা কিন্তু ব্যাংকের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের 2022 আরআরবি ক্লার্কের প্রশ্ন। কি বলেছে? 7 পিপল, আচ্ছা এখানে এখানে 7 জনের অ্যারেঞ্জমেন্ট আছে। সিট অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল, দে অল আর ফেসিং দ্য সেন্টার। আচ্ছা, সবাই ভেতর দিকে মুখ করে বসে আছে। 1% সিট বিটুইন এম অ্যান্ড কে, কন্ডিশন তুলি। 1% সিট বিটুইন এম অ্যান্ড কে। এখন কে এম এর ডান দিকে না বাদিকে সেটা আমরা জানি না। এন সিটস থার্ড টু দ্য রাইট অফ, থার্ড টু দ্য লেফট অফ কে। এন যে আছে সে কে এর লেফটে বসেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কত লেফট? থার্ড লেফট। থার্ড লেফট মানে মাঝখানে বসবে দুজন, ফার্স্ট লেফট, সেকেন্ড লেফট এবং থার্ড লেফটে এন। ডি ইজ নেইদার অ্যান ইমিডিয়েট নেইবার অফ এম নর এন। ডি যে আছে সে না তো ইমিডিয়েট এম এর ইমিডিয়েট নেইবার, আর নর মানে না তো এন, মানে এম এবং এন এদের কারোর সাথেই ডি বসবে না, এদের ইমিডিয়েট নেইবার নয়। ঠিক আছে, তো তারপরে কি বলেছে? জি সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ ডি। জি যে আছে সে ডি এর সেকেন্ড রাইট, ফার্স্ট রাইট সেকেন্ড রাইটে জি। ঠিক আছে, ও সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ এল। ও যে আছে এল এর সেকেন্ড লেফটে। ক্লিয়ার? তাহলে চলো এটাকে আমরা বানাই। সার্কেলকে আমরা কেটে লিনিয়ার বানালাম। 1 2 3 4 5 6 7, 7 জনের অ্যারেঞ্জমেন্ট বানিয়ে নিলাম। আচ্ছা, এবার কোন কন্ডিশন দিয়ে স্টার্ট করব? যেটা দিয়ে আমরা বাকিগুলোকে লিঙ্ক করতে পারবো। এল আর ও দিয়ে স্টার্ট করলে লিঙ্ক করতে পারবো না। ডি এবং জি দিয়ে স্টার্ট করলে ডি শুধু কন্ডিশন দেওয়া আছে যে এম এর পাশে বসবে না, এন এর পাশে বসবে না, কিন্তু সেটার মাধ্যমে অন্য কাউকে আমরা ফিক্সড পজিশনে বসাতে পারবো না। কিন্তু এটাতে আমাদের ডাইরেকশনও ফিক্সড, যে কে এর বাদিকে বসবে এন, এবং কে থেকে আমরা লিঙ্ক করে এম কেও বসাতে পারবো। তো এটা দিয়ে স্টার্ট করা যাক। এন দু ঘর ছেড়ে কে বসে গেল, কে এর বাদিকে এন। এবার কে এক ঘর ছেড়ে এম বসবে, তো কে এক ঘর ছেড়ে এম এখানেও বসতে পারে, কে এক ঘর ছেড়ে এম এখানেও বসতে পারে। তো কে এক ঘর ছেড়ে এম এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে। তো দুটো কন্ডিশন, সরি মানে পসিবিলিটিস আমরা একসাথে বানানোর ট্রাই করি। তো ওপরে যদি একটা বানাই, তো একটা হলো যে কে এর ডান দিকে এমকে নিলাম, আর একটা অ্যারেঞ্জমেন্টে কে এর বাঁ দিকে এমকে নিলাম। দেখি এখন কোনটা সঠিক হয়।
তারপরে আমরা কোনটাকে উঠাবো, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এরপর যদি আমরা এল তার বাঁদিকে এক ঘর ছেড়ে ও, এখানে এল বসালে এখানে ও বসবে, এখানে এল বসালে এক ঘর ছেড়ে বাঁদিকে ও, এখানে এল বসালে এক ঘর ছেড়ে তার বাঁদিকে ও, অনেকগুলো পসিবিলিটিস হয়ে যাচ্ছে। তাই এখন আমরা এই কন্ডিশনকে তুলব না, যেটা ইজিলি আমরা বসাতে পারবো সেটাকে তুলব। আচ্ছা, ডি এবং জি এটাকে যদি তুলি আমরা কিন্তু বসাতে পারবো। কেন? কারণ ডি এর জন্য অনেকগুলো জায়গা ক্যান্সেল, বসতে পারবে না। ডি যে আছে এম এর পাশে বসতে পারবে না, এন এর পাশে বসতে পারবে না। তো এন এর পাশ মানে ডি এখানে বসতে পারবে না, এম এর পাশ মানে ডি এখানে বসতে পারবে না, এম এর আরেক পাশ মানে ডি এখানে বসতে পারবে না। তো এই অ্যারেঞ্জমেন্টে ডি এর জন্য একটাই খালি জায়গা, সেটা হচ্ছে এটা। আর সব কিন্তু মানে মানা করে দেওয়া আছে যে এন এর পাশেও ডি বসতে পারবে না, এম এর পাশেও ডি বসতে পারবে না। ডি এক ঘর ছেড়ে তার ডান দিকে জি, ডি এক ঘর ছেড়ে তার ডান দিকে জি বসে গেল। আর ওপরে দেখি কি হবে, এম এর পাশে ডি এখানে বসতে পারবে না, এন এর পাশ মানে এটা, ডি এখানে বসতে পারবে না। তো ডি এর জন্য দুটোই জায়গা খালি, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। আচ্ছা, যদি ডি কে এখানে বসাই, এখানে তার ডান দিকে এক ঘর ছেড়ে এখানে জি বসানোর জায়গা নেই। যদি আমরা ডি কে এখানে বসাই তার ডান দিকে এক ঘর ছেড়ে জি কে এখানে বসানোর জায়গা নেই। ক্লিয়ার? কিন্তু যদি আমরা ডি কে এখানে বসাই তাহলে তার ডান দিকে আমরা জি কে এখানে বসাতে পারবো। এই জায়গাটা ডি এর জন্য মানা, তবে জি এর জন্য কিন্তু মানা নেই। ঠিক আছে? এবার এবার কি আছে, এটাও হয়ে গেল। এল তার বাঁদিকে এক ঘর ছেড়ে ও বসবে। এখানে যদি এল বসাই এক ঘর ছেড়ে বাঁদিকে ও বসানোর জায়গা নেই, এখানে যদি এল বসাই এক ঘর ছেড়ে বাঁদিকে কিন্তু ও বসানোর জায়গা নেই। তাহলে ওপরের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ভুল, কেটে দিই, এটা ভুল, আমরা সেট করতে পারছি না কন্ডিশন। যদি আমরা এল কে এখানে বসাই এক ঘর ছেড়ে বাঁদিকে ও বসানোর জায়গা নেই, কিন্তু যদি আমরা এল কে এখানে বসাই তার বাঁদিকে এক ঘর ছেড়ে ও কিন্তু এখানে সেট হয়ে যাবে। তো আমাদের অ্যারেঞ্জমেন্ট সলভড। এখানে আমি আলাদা করে কোনো প্রশ্ন রাখিনি, তবে আমাদের মূলত এখানে কি করার ছিল, এই অ্যারেঞ্জমেন্টকে বানানো। কোশ্চেনের অ্যান্সার তো ইজিলি হয়ে যায়, মূল হচ্ছে অ্যারেঞ্জমেন্ট আমরা কি করে বানাবো। ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে যাই এবার। আশা করি একদম বুঝতে পেরেছো কেমন হয়েছে, মানে কিভাবে সলভ হবে। আর যদি না বুঝে থাকো আরেকবার ভিডিওটাকে দেখে নাও, আশা করি বুঝতে পারবে। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, না হলে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে জিজ্ঞেস করতে পারো, আমি বলে দেবো। তো এটা হলো ফেসিং আউটসাইড, অর্থাৎ গোলাকার টেবিলে যারা যারা বসে থাকবে সবাই বাইরের দিকে মুখ করে বসে থাকবে। ওকে, 7 persons T, U, V, W, X, Y and Z are sitting around a circular table such that all of them are facing away from the center, মানে সবাই কেন্দ্রের থেকে বাইরের দিকে মুখ করে বসে আছে। But not necessarily in the same order, কিন্তু এরকম নয় যে সবাই সেম অর্ডারে বসবে। আচ্ছা, এই লাইনটার মানেটা কি? এটার মানে হলো যে গোলাকার টেবিলটা হবে, সেখানে এরকম কোনো ব্যাপার নেই যে টি তারপরে ইউ তারপর ভি এরকম সিরিয়ালি বসবে, এমন কোনো মানে নেই। আচ্ছা, তো এখানে কি বলেছে, জেড সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ টি। জেড যে আছে সে টি এর ইমিডিয়েট ডান দিকে বসবে। 2 persons sit between z and x, z এবং x এর মাঝে দুজন ব্যক্তি বসবেন। আচ্ছা, z এবং x এর মাঝে দুজন ব্যক্তি, তবে z এর ডান দিকে x নাকি বাঁ দিকে x সেটা কিন্তু আমরা জানি না, শুধু জানি যে মাঝে দুজন বসবে। y sits second to the left of x, y কোথায় বসবে? second to the left of x. Okay, the number of person sitting between t and x, অর্থাৎ t এবং x এর মাঝে যতজন ব্যক্তি বসে আছে is the same as the number of person sitting between t and v, t এবং v এর মাঝেও সমসংখ্যক ব্যক্তি বসে আছেন। আচ্ছা, মানে t এবং x এর মাঝে যতজন ব্যক্তি বসে আছেন t এবং v এর মাঝেও ততজন ব্যক্তি বসে আছেন। যদি t এবং x এর মাঝে দুজন বসেন তাহলে t এবং v এর মাঝেও দুজন বসবেন। যদি t এবং x এর মাঝে তিনজন বসেন তো এখানেও তিনজন বসবেন। আচ্ছা, এটা কখন পসিবল? এটা তখনই পসিবল যখন x এবং v এর একদম ঠিক মাঝখানে t বসবে। ঠিক আছে, তখনই পসিবল t এবং x এর মাঝে যতজন
টি এবং ভি এর মাঝেও ততজন ব্যক্তি। ওকে, এবার একটা জিনিস এখানে ভালো করে দেখবে, ঠিক আছে? একটা জিনিস এখানে ভালো করে দেখবে, 1 2 3 4 5 6 7 8। ধরো এখানে আছে এ, এখানে আছে বি। এখন যদি জিজ্ঞেস করা হয় এ এবং বি এর মাঝে কতজন ব্যক্তি আছে, তাহলে আমরা বলবো যে এ এবং বি এর মাঝে দুজন ব্যক্তি বসে আছে, যখন কিনা আমরা গুনবো বি এর ডান দিক থেকে। বি এর ডান দিক মানে তখনই বি এর ডান দিক যখন এর ফেস ভেতরের দিকে থাকবে, ইনসাইডে, ঠিক আছে? তাহলে বলতে পারবো যে বি এর ডান দিক থেকে গুনলে দুজন ব্যক্তি, কিন্তু বি এর বাদিক থেকে যদি গুনি তাহলে বি এবং এর মাঝে কতজন? 1 2 3 4 জন কিন্তু, ঠিক আছে? তো এটা একটা বিষয়, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার যদি আমাদের বলে যে এ এবং বি এর মাঝে যতজন, ঠিক আছে, এ এবং বি এর মাঝে যতজন, এ এবং সি এর মাঝেও ততজন, ঠিক আছে? এ এবং বি এর মাঝে যদি এইভাবে দুজন ব্যক্তি বসে, তাহলে এ এবং সি এর মাঝে দুজন ব্যক্তি এই পাশে বসবে। ব্যাপারটা এরকমই হবে না? এ এবং বি এর মাঝে যদি দুজন হয়, তাহলে এ এবং সি এর মাঝেও দুজন হবে। আচ্ছা, আরেকভাবে বলি, এ এবং বি এর মাঝে আমরা এই পাশ থেকে গুনলাম, আমরা চাইলে তো এ পাশেও গুনতে পারি। আচ্ছা, এই পাশ থেকে গুনলে কজন হবে? এ এবং বি এর মাঝে 1 2 3 4। তাহলে এই পাশ থেকে গুনলে এ এবং বি এর মাঝে 4 জন। তাহলে এ এই পাশে 1 2 3 4, 4 জন ছেড়ে কিন্তু সি এখানে বসবে। মানে আমরা যেদিক থেকেই গুনি না কেন, ব্যাপার কিন্তু সেম। এটা বোঝানোর জন্যই এত কিছু বললাম। ওকে, আশা করি বোঝা গেছে। আচ্ছা, তো এটা ক্লিয়ার করে দেই, ঠিক আছে? চলো নেক্সট তাহলে স্টার্ট করা যাক। ওকে, তারপর কি বলেছে যে বোথ ডব্লিউ অ্যান্ড এক্স আর নট ইমিডিয়েট নেইবার্স। মানে ডব্লিউ এবং এক্স ইমিডিয়েট নেইবার নয়, মানে তারা কখনো পাশাপাশি বসবে না। আচ্ছা, সমস্ত কন্ডিশন আমরা পুট করে নিলাম, এবার এটা সলভ করতে হবে। তো আমরা এখন কি করব? সার্কেলকে কেটে কাটলাম এখানে, এভাবে লিনিয়ার বানিয়ে নিই। এবার এবার কি করব? কতজন বসে আছে? 7 জন ব্যক্তি। 1 2 3 4 5 6 এবং 7। আচ্ছা, কোন কন্ডিশন দিয়ে স্টার্ট করব? এমন এক কন্ডিশন দিয়ে স্টার্ট করব যেটা দিয়ে বাকিগুলোকে লিঙ্ক করা যায়। আমরা যদি এই কন্ডিশনকে উঠাই, ঠিক আছে, এক্স তার বাদিকে এক ঘর ছেড়ে ওয়াই, আবার এক্স থেকে জেড কে লিঙ্ক করতে পারবো, জেড থেকে আবার টি কে লিঙ্ক করতে পারবো, ঠিক আছে? তো এক্স তার বাদিকে ওয়াই, ঠিক আছে, এক ঘর ছেড়ে ওয়াই বসবে। তারপর এক্স দু ঘর ছেড়ে কিন্তু জেড বসবে। তো এক্স দু ঘর ছেড়ে জেড এখানেও বসতে পারে, এক্স এর ডান দিকে, অথবা এক্স তার বাদিকে এক ঘর দু ঘর ছেড়ে জেড কিন্তু এখানেও বসতে পারে। এক্স এর ডান দিক থেকে দু ঘর ছেড়ে জেড এখানে, এক্স এর বাদিকে দু ঘর ছেড়ে জেড কিন্তু এখানে। তো এটাও হয়ে গেল আমাদের, এটাও হয়ে গেল। এখন টি এর ইমিডিয়েট ডান দিকে জেড, টি এর ইমিডিয়েট ডান দিকে জেড। আচ্ছা, এখানেও ওয়াই লিখে নেই, এখানেও এক্স, মানে দুটো সম্ভাবনা হচ্ছে যে জেড এখানেও হতে পারে এখানেও, তাই আমরা দুটো সম্ভাবনাকে একসাথে নিয়ে চলবো। আচ্ছা, নেক্সট কি বলেছে? এক্স এবং ডাব্লিউ একসাথে বসবে না। তো এক্স এর সাথে ডাব্লিউ এখানেও বসবে না, এখানেও বসবে না, এখন একটাই জায়গা ফাঁকা আছে এখানে। তো ডাব্লিউ এই ক্ষেত্রে এক্স এর এপাশেও বসবে না, এপাশেও বসবে না, তাহলে কোথায় কোথায় বসতে পারে? এক এখানে, না হলে এখানে। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা লিখিনি, টি এর ইমিডিয়েট ডান দিকে কিন্তু জেড বসবে, তাহলে টি এখানে চলে আসবে। তাহলে ডাব্লিউ এখানেও বসবে না, ডাব্লিউ এখানেও বসবে না, একটাই জায়গা ফাঁকা আছে, ডাব্লিউ এখানে চলে আসবে। ক্লিয়ার? এবার এবার যদি আমরা টি এর বাদিক থেকে এক্স পর্যন্ত যাই, তাহলে কতজন পাবো এদের মাঝখানে দেখি। টি এর বাদিক থেকে এক্স পর্যন্ত গেলে আমরা পাচ্ছি হচ্ছে একজন, ঠিক আছে? তাহলে টি এর ডান দিকেও একজন ছেড়ে ভি কে পেতে হবে, কিন্তু টি এর ডান দিকে একজন ছেড়ে ভি বসানোর জায়গা কিন্তু এখানে নেই, তাই না? কারণ এখানে বলেছে এক্স এবং টি এর মাঝে যতজন, টি এবং ভি এর মাঝেও ততজনই হতে হবে। তো
টি এবং এক্স, মানে টি এর বাদিক থেকে এক্স পর্যন্ত গেলে যদি মাঝখানে একজন পাই, তো টি এর ডান দিকে একজন ছেড়ে এখানে ভি হওয়ার কথা ছিল, কিন্তু ভি বসানোর জায়গা এখানে নেই। তাহলে এটা দেখি, টি এর বাদিকে এক ঘর দু ঘর ছেড়ে যদি এক্স হয়, তাহলে টি এর ডান দিকে এক ঘর দু ঘর ছেড়ে এখানে কিন্তু আমাদের ভি হয়ে যাবে। ক্লিয়ার? মানে টি এর বাদিকে যদি দু ঘর ছেড়ে এক ঘর দু ঘর ছেড়ে যদি এক্স, তো টি এর ডান দিকে এক ঘর দু ঘর ছেড়ে ভি। ওকে, এবার একটা কাজ করি, আমরা টি এর বাদিক থেকে এক্স পর্যন্ত না গিয়ে টি এর ডান দিক থেকে এক্স পর্যন্ত যাই। টি এর ডান দিক থেকে একজন দুজন তিনজন ছেড়ে কিন্তু এক্স এখানে বসে গেল। তাহলে টি এর ডান দিক থেকে এক্স পর্যন্ত গেলাম, তাহলে এবার টি এর বাদিকে তিনজন ছেড়ে ভি হতে হবে। তো টি এর বাদিকে একজন দুজন এই তিনজন ছেড়ে কিন্তু ভি হয়ে গেল। সবভাবেই কিন্তু আমরা দেখে নিলাম, ঠিক আছে? তো একজন ব্যক্তি বাকি, কে বাকি? ইউ বাকি। তো খালি জায়গাতে আমরা ইউকে বসিয়ে দিলাম, আমাদের অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। আচ্ছা, যদি এটা বুঝে না গিয়ে থাকো, এটাকে আমরা একটা কাজ করি, সার্কেলে বানিয়ে দিচ্ছি। কিরকম হবে? 1 2 3 4 5 6 7, 7জন বসে আছে, আর প্রত্যেকের মুখ কোথায়? আউটসাইডে, তাই না? আচ্ছা, তো আমরা ওয়াই দিয়ে স্টার্ট করি। ওয়াইকে যদি এখানে রাখি, ওয়াই এর ডান দিকে বসবে ভি, তারপরে হচ্ছে এক্স, তারপরে হবে ইউ, তারপরে হবে ডাব্লু, তারপর টি, তারপর জেড। এবার দেখি টি থেকে এক্স এর দূরত্ব কত? মাঝখানে দুজন, তাহলে টি থেকে ভি এর মাঝেও মাঝখানে দুজন পড়ছে। আশা করি একদম ক্লিয়ার। ওকে, তো কোশ্চেন এখানে কি জিজ্ঞেস করেছে? হু অ্যামং দ্য ফলোয়িং পারসন সিট টু দ্য ইমিডিয়েট রাইট অফ জেড? জেড এর ইমিডিয়েট ডান দিকে কে আছে? ওয়াই। জেড এখানে আছে, তার ইমিডিয়েট ডান দিকে ওয়াই। এখানে যদি আমরা দেখি, জেড এখানে, এর ইমিডিয়েট ডান দিকে কে? ওয়াই। ওয়াই হলো আমাদের সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি অসুবিধে হয়ে থাকে, ভিডিওটাকে আরেকবার ব্যাক করো, পুরোটা আরেকবার দেখো। ওকে, তো এবার বাই ডাইরেকশনাল, যেটা করতে সবচেয়ে বেশি ঝামেলা হয়। কেন ঝামেলা হয়? কারণ এখানে যে সার্কুলার টেবিল থাকে, তাতে কিছু ব্যক্তি ইনসাইডে ফেস করে বসে থাকে, আবার কিছু ব্যক্তি আউটসাইডে ফেস করে বসে থাকে। তো এরকম মিক্সড ডাইরেকশন দিয়ে দেয়, তো করতে একটু অসুবিধে হয়ে যায়। তো আমি কোন অ্যাপ্রোচে সলভ করছি ভালো করে দেখো, বিশ্বাস করো অনেক ইজি হবে। অবশ্যই তারপরে নিজেকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে জিনিসটা, তত কিন্তু আয়ত্তে চলে আসবে। ওকে, তো এখানে কি বলেছে? 8 persons A, B, C, D, E, F, G and H are sitting around a circular table with equal distance between the adjacent person. মানে একটা গোলাকার টেবিলের চারিদিকে 8জন ব্যক্তি বসে আছেন, এবং যারা adjacent person মানে যারা প্রতিবেশী আর কি, তাদের মধ্যেকার যে ডিস্টেন্স সেটা ইকুয়াল। ওকে, সাম অফ দেম আর ফেসিং দ্য সেন্টার, তাদের মধ্যে কিছু ব্যক্তি ইনসাইডে ফেস করে বসে আছে, হোয়াইল সাম অফ দেম আর ফেসিং আউটসাইড, আবার কিছু ব্যক্তি আউটসাইডে ফেস করে বসে আছেন, মানে অপোজিট টু দ্য সেন্টার। ওকে, এবার কি বলেছে? ডি সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ এইচ। ডি সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ এইচ, তারপর কমা দিয়ে হু ফেসেস দ্য সেন্টার। তো আমরা জানি WH ওয়ার্ড মানে সেটা কাকে ডিনোট করবে? তার সাথে যে থাকে তাকে। তার মানে হু এর জায়গায় আমরা এইচ লিখতে পারি, মানে এইচ ফেসেস দ্য সেন্টার। সেন্টারে ফেস করে থাকে মানে ইনসাইডে ফেস করে থাকবে। 2 persons sit between D and B. D এবং B এর মাঝে দুজন ব্যক্তি থাকেন। F sits immediate right of B. F sits immediate right of B. তারপর কমা দিয়ে হু। এই হু কাকে ডিনোট করবে? বি কে। হু ফেসেস দ্য অপোজিট ডাইরেকশন অফ এইচ, মানে বি ফেসেস দ্য অপোজিট ডাইরেকশন অফ এইচ। বি ফেসেস দ্য অপোজিট ডাইরেকশন অফ এইচ। এটা মানে কি? এটা মানে হলো এইচ যেদিকে ফেস করে তাকিয়ে থাকবে, বি তার অপোজিটে ফেস করে তাকিয়ে থাকবে। মানে এইচ যদি ইনসাইডে ফেস করে তাকায়, তাহলে বি আউটসাইডে ফেস করে তাকিয়ে থাকবে। আবার এইচ যদি আউটসাইডে ফেস করে, তখন বি ইনসাইডে ফেস করবে। মানে এরা একে অপরের বিপরীত ডাইরেকশনে তাকিয়ে বসে থাকবে। ওকে, তারপর কি বলেছে? সি সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ এফ। সি সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ এফ, তারপর লেখা আছে অ্যান্ড ফেসেস দ্য সেম ডাইরেকশন অফ এফ। আচ্ছা, অ্যান্ড মানে কাকে ডিনোট করবে? অবশ্যই সামনের জনকে। আমরা জানি যে WH ওয়ার্ড ডিনোট করে তার সাথে যে থাকে তাকে, এবং অ্যান্ড
কিংবা বাট কাকে ডিনোট করে? সেন্টেন্সের শুরুতে যে থাকে তাকে। অর্থাৎ সি ফেসেস দ্য সেম ডাইরেকশন অফ এফ, মানে সি এবং এফ তারা সেম ডাইরেকশনে ফেস করে। এ সিটস থার্ড টু দ্য লেফট অফ সি, এ সিটস থার্ড টু দ্য লেফট অফ সি। তারপর আবার এখানে অ্যান্ড আছে, অ্যান্ড ফেসেস আউটসাইড। অ্যান্ড যেহেতু আছে তাহলে কাকে বোঝাচ্ছে? সেন্টেন্সের শুরুতে যে আছে, অর্থাৎ এ ফেসেস আউটসাইড, মানে এ আউটসাইডে ফেস করে। ইমিডিয়েট নেইবার্স অফ এ আর ফেসিং অপোজিট ডাইরেকশন, এর যারা ইমিডিয়েট প্রতিবেশী তারা পরস্পরের অপোজিট ডাইরেকশনে তাকিয়ে থাকে। অর্থাৎ ইনি যদি ইনসাইডে তাকিয়ে থাকেন তবে ইনি আউটসাইডে তাকাবেন, ইনি যদি আউটসাইডে তাকান তো ইনি ইনসাইড। ওয়ান পার্সন সিট বিটুইন জি অ্যান্ড ই, জি এবং ই এর মাঝে একজন ব্যক্তি বসেন। ওকে, ইমিডিয়েট নেইবার্স অফ ই আর ফেসিং দ্য সেম ডাইরেকশন অফ জি, বলেছে ইমিডিয়েট নেইবার্স অফ ই, ই এর যারা ইমিডিয়েট প্রতিবেশী তারা সেম ডাইরেকশনে তাকিয়ে থাকেন কার? জি এর। অর্থাৎ জি যদি ইনসাইডে তাকিয়ে থাকেন তাহলে ই এর যারা প্রতিবেশী আছেন দুজন তারাও ইনসাইডে তাকাবেন, জি যদি আউটসাইডে তাকিয়ে থাকেন তাহলে দুজন প্রতিবেশীও আউটসাইডে তাকাবেন। তো এবার আমরা সলভ করব, কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, তো আমরা তো গতানুগতিক সার্কেলে বানাবো না, সার্কেলকে লিনিয়ারে কনভার্ট করে তারপরে সেটাকে সলভ করব। তবে এখানে যদি লিনিয়ারে এদেরকে বসাই তাহলে দেখতে কেমন হবে? এখানে কিছু ব্যক্তি যেহেতু ইনসাইড এবং কিছু ব্যক্তি যেহেতু আউটসাইডে ফেস করে আছেন, তো এখানে লিনিয়ারে যখন সাজাবো তখন কিছু ব্যক্তি ওপরে তাকিয়ে থাকবে, আবার কিছু ব্যক্তি নিচে তাকিয়ে থাকবে। তবে কে ওপরে এবং কে নিচে সেটা কিন্তু আমরা পরে ডিসাইড করব। ঠিক আছে, তো দেখো কিভাবে সলভ করি এটাকে। সবার প্রথম এটাকে লিনিয়ারে কনভার্ট করি। তো এই হয়ে গেল। এখন এখানে 8 জন বসবে, 1 2 3 4 5 6 7 8। কার ফেস কোন দিকে জানি না, সেটা পরে আপনি আপ ডিসাইড হয়ে যাবে। আচ্ছা, তো কোন কন্ডিশন দিয়ে স্টার্ট করব? তো কন্ডিশন যেটা দিয়ে স্টার্ট করব সেটা কিন্তু ভেবে চিন্তে তুলতে হবে, কারণ উল্টো পাল্টা যদি কন্ডিশন দিয়ে স্টার্ট করা যায় আমরা কিন্তু মাঝপথে ফেসে যাব। ঠিক আছে, তাই এমন কন্ডিশনকে চুজ করতে হবে যেটা দিয়ে বাকি কন্ডিশনগুলোকে লিঙ্ক করতে পারবো। ওকে, তো যদি আমরা এটা দিয়ে স্টার্ট করি, এইচ এক ঘর ছেড়ে ডি, তারপর ডি থেকে আমরা বি কে লিঙ্ক করতে পারবো, বি থেকে এফ, এফ থেকে সি, সি থেকে এ, এইভাবে কিন্তু লিঙ্ক হয়ে যাবে। সাপোজ ধরো আমরা জি আর ই দিয়ে স্টার্ট করতে চাইলাম, তারপরে কিন্তু জি বা ই থেকে অন্য কাউকে কিন্তু লিঙ্ক করতে পারবো না, ঝামেলায় পড়বো কিন্তু তখন। তাই এমন কন্ডিশন ওঠাবো যেটা দিয়ে বাকিগুলোকে আমরা লিঙ্ক করতে পারবো। তো সবার প্রথম এটাকে ওঠাই। আচ্ছা, তো এইচ এখানে কোথায় বসাবো? যে কোনো এক জায়গায় বসালেই হবে। এইচকে এখানে বসালাম। এখন ফের ফেস কোন দিকে বসাবো? ওপরের দিকে না নিচের দিকে? আমরা যেদিকে খুশি রাখতে পারি। যদি আমরা এইচ এর ফেস ওপরের দিকে রাখি তখন ডি কোথায় হবে? এইচ তার ডান দিকে এক ঘর ছেড়ে ডি। আবার যদি এইচ এর ফেস আমরা নিচের দিকে করতাম, 1 2 3 4 5 6 7 8, যদি আমি এইচ এর ফেস নিচের দিকে করতাম তখন ডি কোথায় হতো? নিচে ফেস করলে এর ডান দিক কোন দিকে? অবশ্যই এদিকে। মানে যদি কেউ ওপরের দিকে ফেস করে তবে তার ডান দিক আর আমাদের ডান দিক সেম হয়, তার বাদিক আমাদের বাদিক সেম হয়। কিন্তু যদি কেউ নিচের দিকে ফেস করে তার ডান দিক আমাদের বাদিক হয় আর তার বাদিক কিন্তু আমাদের ডান দিকটা হয়, উল্টো হয়ে যায়। তো সেজন্য যদি আমরা এইচ এর ফেস নিচের দিকে করি তাহলে ডি কোথায় বসবে? তার ডান দিক, মানে এক ঘর ছেড়ে ডান দিকে বসবে। তো এইচ এর ডান দিক মানে এই দিক, অর্থাৎ এক ঘর ছেড়ে ডান দিকে ডি বসবে। আমরা এভাবেও শুরু করতে পারি অথবা এভাবেও শুরু করতে পারি, দুভাবেই কিন্তু সলভ হয়ে যাবে। তো আমরা আর এদিকে এগোচ্ছি না, আমরা এটা নিয়েই এগোই। তবে প্রথম যেটা বসাবো ওটা নিজের ইচ্ছে মতো ফেস দিতে পারি, মানে ফার্স্ট যেটা বসাচ্ছি এটার ফেস আমরা ওপরেও রাখতে পারি, আমাদের ইচ্ছে হলে নিচেও রাখতে পারি। তারপর বাকিগুলোর ডাইরেকশন প্রথমটার সাপেক্ষে আপনি আপ দেখবে সেট হয়ে যাবে, সেটা নিয়ে ভাবতে হবে না। আর এখন ইনসাইড আর আউটসাইড নিয়ে একদম ভাবতে হবে না, সেটা শেষে আপনি আপ দেখবে সেট হয়ে যাবে। আচ্ছা, তো এইচ এক ঘর ছেড়ে ডান দিকে ডি, এইচ এর ফেস যদি ওপরে হয় তাহলে এইচ এর ডান দিক এটা, তো এক ঘর ছেড়ে ডি এখানে বসে গেল। এবার ডি দু ঘর ছেড়ে বি বসবে, তো ডি দু ঘর ছেড়ে বি এখানেও হতে পারে, আবার ডি এক ঘর দু ঘর ছেড়ে বি এখানেও হতে পারে, কারণ এখানে বলা নেই যে বি ডি এর ডান দিকে বসেছে নাকি বা দিকে, সেটা কিন্তু বলা নেই। ওকে, তো এখানে বি বসানোর দুটো সম্ভাবনা পাচ্ছি, একটায় বি এখানে বসতে পারে আর একটাতে বি এখানে বসতে পারে। তো দুটো সম্ভাবনা আমরা একসাথে নিয়ে চলবো, 1 2 3 4 5
6, 7 এবং 8। এইচ কে এখানে রাখলাম, এইচ তার ডান দিকে এক ঘর ছেড়ে ডি। তো বি কে একবার আমি দু ঘর ছেড়ে এখানে রেখেছি, আরেকবার এই পাশে দু ঘর ছেড়ে বি কে এখানে রাখবো। তারপর কন্ডিশন দেখো কোনটা সেট করা যায়। আচ্ছা এই দেখো, বি এবং এইচ তারা একে অপরের অপোজিট ডাইরেকশনে তাকিয়ে থাকবে। তো এইচ যদি ওপরে তাকিয়ে থাকে, বি তার অপোজিট অর্থাৎ নিচে তাকাবে। এখানেও সেম, এইচ ওপরে তাকালে বি হবে নিচে। তারপর বি এর ইমিডিয়েট ডান দিকে বসবে হচ্ছে এফ। এবার বি তাকিয়ে আছে নিচে, তাহলে এর ডান দিক কোন দিকে, মানে আমাদের বাদিক যেটা, অর্থাৎ এদিকে। তো এর ইমিডিয়েট ডান দিকে এফ এখানে বসবে, এক্ষেত্রেও সেম, এর ইমিডিয়েট ডান দিকে এফ এখানে বসবে। ঠিক আছে, তারপর কোনটা সেট করব। আচ্ছা তারপর দেখো, এফ তার বাদিকে এক ঘর ছেড়ে সি। এখন এফ এর ডাইরেকশন তো আমরা জানি না যে ওপরে হবে না নিচে হবে। যদি ওপরে হয় তখন এফ এর বাদিক এই দিকে, যদি নিচের দিকে হয় তখন এফ এর বাদিক কিন্তু এই দিকে। তো আমরা প্রথমে দেখি যে এফ এক ঘর ছেড়ে সি কে কোথায় সেট করা যায়। ডান বা আমরা পরে সেটা না হয় সেট করে নেব। তো এফ এদিকে এক ঘর ছেড়ে সি বসানোর জায়গা কিন্তু এখানে নেই, কিন্তু এফ এক ঘর ছেড়ে সি কিন্তু এখানে একদম সেট হয়ে যাবে। ওকে, এখন সি কে হতে হবে এফ এর কোন দিকে, বাদিকে। আর এটা যদি এফ এর বাদিক করতে হয় তখন অবশ্যই এফ এর ফেস কিন্তু করতে হবে নিচের দিকে। তখন আমরা বলতে পারি যে সি এখানে এফ এর বাদিকে বসে আছে। ক্লিয়ার? আর আর এই ক্ষেত্রে কি হবে, এফ এদিকে এক ঘর ছেড়ে সি বসানোর জায়গা নেই, কিন্তু এফ এক ঘর ছেড়ে এখানে কিন্তু সি বসে যাবে। তো এটা যদি এফ এর বাদিক করতে হয় সেই ক্ষেত্রে এফ এর ফেস কিন্তু হবে ওপরের দিকে। আবার কি বলেছে, দুজনেই সেম ডাইরেকশনে তাকিয়ে থাকবে। তাহলে এফ যদি নিচে তাকায় সিও তাকাবে নিচে, এফ যদি ওপরে তাকায় সিও তাকাবে ওপরে। এবার সি থেকে আমরা এ কে লিঙ্ক করতে পারবো। সি তার বাদিকে দু ঘর ছেড়ে এ। তো এখানে সি ওপরে তাকিয়ে আছে অর্থাৎ এর বাদিক কিন্তু এদিকে। এক ঘর দু ঘর ছেড়ে এখানে চলে আসলো এ। আর এখানে সি যেহেতু নিচে তাকিয়ে আছে তাহলে তার বাদিক কিন্তু হবে এদিকে। এখানে এক ঘর, এই দু ঘর ছেড়ে এখানে কিন্তু চলে আসলো এ। ওকে, তারপর বলেছে এর যারা ইমিডিয়েট নেইবার তারা কিন্তু পরস্পরের অপোজিট ডাইরেকশনে তাকিয়ে থাকে। এর একজন নেইবার যদি ওপরে তাকায় তাহলে আরেকজন নেইবার কিন্তু এই নেইবারের অপোজিটে তাকাবে। ঠিক আছে, এর একজন নেইবার ওপরে তো আরেকজন নেইবার কিন্তু নিচে তাকাবে। ক্লিয়ার? ওকে, এবার কে বাকি আছে, জি আর ই। জি আর ই, এখানে জি আর ই সেট করতে পারবো? পারবো না, কারণ তাদের মাঝখানে একজনের গ্যাপ, কিন্তু এখানে তিনজন আছে। ঠিক আছে, তো এখানে জি আর ই কে কিন্তু রাখতে পারবো না। জি কে যদি এখানে রাখি এক ঘর ছেড়ে ই রাখা বসানোর জায়গা নেই, জি কে যদি এখানে রাখি এক ঘর ছেড়ে ই বসানোর জায়গা নেই। আচ্ছা, কিন্তু এখানে কিন্তু আরামসে জি আর ই সেট হয়ে যাবে, তাই না? জি কে এখানে রাখলে এক ঘর ছেড়ে ই এখানে চলে আসবে, অথবা জি কে এখানে রাখলে এক ঘর ছেড়ে ই এখানে চলে আসবে। কিন্তু জি কোথায় হবে, ই কোথায় হবে? আচ্ছা, এবার একটা কন্ডিশন আছে দেখো, ই এর যারা ইমিডিয়েট নেইবার তারা কোন দিকে তাকিয়ে থাকে, জি এর ফেস যেদিকে সেদিকে। অর্থাৎ জি এবং এই দুজন এদের ডাইরেকশন কিন্তু সেম দিকে, মানে এই দুজন যে প্রতিবেশী আছে তারাও কিন্তু একই দিকে তাকিয়ে থাকে। তাই আমরা যদি ই কে এখানে নেই, ই এর একজন প্রতিবেশী নিচে তাকিয়ে আছে, আবার আরেকজন কিন্তু ওপরে একই দিকে কিন্তু নেই। কিন্তু আমি যদি ই কে এখানে বসাই, ই এর একজন প্রতিবেশী ওপরে, ই এর আরেকজন প্রতিবেশীও কিন্তু ওপরেই তাকিয়ে আছে, সুতরাং ই কিন্তু এখানে একদম সেট হয়ে গেল। তাহলে ই একজন ছেড়ে জি এখানে বসবে, মানে এই কন্ডিশনটা। তো এবার জি এর ফেস কোন দিকে হবে, জি এর ফেস হবে ই এর প্রতিবেশীরা যেদিকে ফেস করে, মানে তাদের সাথে সেম ডাইরেকশন। অর্থাৎ ই এর প্রতিবেশীরা যদি ওপরে তাকিয়ে থাকে তাহলে জিও ওপরে তাকিয়ে থাকবে। তো হয়ে গেল। আচ্ছা, এবার এর ডাইরেকশন দেওয়া বাকি আছে। আচ্ছা, এখানে একটা কন্ডিশন আছে দেখো, এইচ কোথায় তাকিয়ে থাকবে, ইনসাইডে। এইচ যদি ইনসাইডে তাকিয়ে থাকে তাহলে এই দুটো প্রান্তকে আমরা এভাবে যুক্ত করব যাতে এইচ ইনসাইডে পড়ে যায়। তাহলে এই দুটোকে আমরা এভাবে যুক্ত করে দেবো দুটোকে। ঠিক আছে, তাহলে এইচ চলে আসলো ইনসাইডে। ওকে, এবার বলেছে এ আউটসাইডে তাকাবে। আচ্ছা, তাহলে অবশ্যই এইচ এর উল্টো দিকে, এইচ যদি ইনসাইড হয় তাহলে আউটসাইড হবে এদিকে। তো পুরো কিন্তু হয়ে গেল। এবার ই এর ডাইরেকশন বাকি, কিন্তু কোথাও ই এর ডাইরেকশন সম্পর্কে কোনো ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট কন্ডিশন কিন্তু আমরা পাচ্ছি না। সেই জন্য ই এর ডাইরেকশন
ইনসাইডে হবে না আউটসাইডে সেটা কিন্তু আমরা করতে পারবো না। তবে একটা জিনিস কি লক্ষ্য করলে যে আমরা শুধুমাত্র এইচ এর ডাইরেকশনটা নিজের থেকে ধরেছিলাম, বাদ বাকি যা যা এখানে কন্ডিশন দেওয়া ছিল সেই অনুযায়ী আমরা বসিয়েছি, তাই লেফট রাইট অনুযায়ী তাদের ডাইরেকশন কিন্তু আপনি আপ সেট হয়ে গেছে এবং লাস্টে ইনসাইড এবং আউটসাইড কিন্তু ইজিলি বেরিয়ে গেছে, কোনো অসুবিধা কিন্তু হয়নি। ক্লিয়ার? তো এবার কোশ্চেনে কি বলেছে, ইফ ই ফেসেস দ্য সেম ডাইরেকশন অ্যাজ ডি, যদি ই ডি যেদিকে তাকিয়ে আছে সেই একই দিকে ফেস করে, অর্থাৎ ডি এখানে নিচে তাকিয়ে আছে, ইও যদি নিচে ফেস করে, দেন হোয়াট ইজ দ্য পজিশন অফ বি উইথ রেসপেক্ট টু ই, সেক্ষেত্রে বি এর পজিশন কি হবে ই এর সাপেক্ষে। আচ্ছা, ই যদি নিচে ফেস করে তাহলে এটা ই এর কোন দিক, তখন এটা হবে ই এর বাঁ দিক, সেক্ষেত্রে এটা হচ্ছে ই এর বাদিকে ফার্স্ট লেফট আর এটা হবে সেকেন্ড লেফট, তাহলে আমরা বলতে পারি বি ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ ই, অর্থাৎ সেকেন্ড টু দ্য লেফট, এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো এটাকে আমি আরেকবার সলভ করছি এবং সেটা অন্য কন্ডিশন দিয়ে স্টার্ট করব, মানে এটা যেমন আমি এই কন্ডিশন দিয়ে স্টার্ট করেছি, এবার আমি এটাকে অন্য কন্ডিশন দিয়ে স্টার্ট করে সলভ করব। দেখো প্রথমে এটা মুছে নেই, ওকে। অ্যারেঞ্জমেন্ট নিয়ে নিলাম 1 2 3 4 5 6 7 8। তো এবার কোনটা দিয়ে স্টার্ট করব, এক কাজ করি এবার আমরা এই কন্ডিশন দিয়ে স্টার্ট করি, এফ এক ঘর ছেড়ে বাদিকে সি। তো এফ কে কোথায় বসাই, আমরা যে কোনো জায়গাতে বসাতে পারি, আমরা এফ কে এখানে বসিয়ে দিই। এবার এফ এর ডাইরেকশন কোন দিকে নেব, আমাদের যেদিকে ইচ্ছে ওদিকে নিতে পারি। যদি আমরা ওপরের দিকে রাখি তখন এফ এর বাদিকে সি এখানে হবে, যদি আমরা নিচের দিকে রাখি তখন এফ এর বাদিকে কিন্তু সি এখানে হবে। আমরা যেভাবেই শুরু করি না কেন সলভ কিন্তু হবে। তো এটা নিজের মতো করে আমি ওপরে নিয়ে নিলাম, তো এফ এর বাদিকে এক ঘর ছেড়ে সি এখানে হয়ে যাবে। তো এরা দুজনেই সেম ডাইরেকশনে তাকাবে, তো এফ ওপরের দিকে তো সিও ওপরের দিকে হবে। আচ্ছা, এবার সি তার বাদিকে দু ঘর ছেড়ে এ, সি তার বাদিকে যেহেতু উপরে তাকিয়ে আছে তো বাদিক এদিকে এক ঘর দু ঘর ছেড়ে এখানে চলে আসবে এ, ওকে। এবার কি হবে, এবার এখানে বলেছে এফ যে আছে বি এর ইমিডিয়েট ডান দিকে বসবে, তাই না? এফ বি এর ইমিডিয়েট ডান দিকে বসবে, তো এফ এর সাথে বি এখানেও বসতে পারে এখানেও বসতে পারে, তাই না? তো একটা কাজ করি, আমরা দুটো পসিবিলিটি নিয়ে নিই, একবার বিকে এখানে বসিয়ে দেখব, আরেকবার বিকে এখানে বসিয়ে দেখব। 1 2 3 4 5 6 7 8, সি এফ এখানে চলে এলো এ, তো এখানে বিকে এখানে নিলাম আর এই জায়গাতে আমি বিকে এখানে নিলাম। তো এফ কে হতে হবে বি এর ডান দিক, সেক্ষেত্রে বিকে তাকাতে হবে ওপরের দিকে, তখন এটা হবে বি এর ডান দিক, আর এটা বি এর ডান দিক তখনই হবে যখন বি নিচের দিকে তাকাবে, ওকে। এবার বি দু ঘর ছেড়ে হবে ডি, বি এখানে এক ঘর দু ঘর ছেড়ে ডি বসানোর জায়গা নেই, বি এক ঘর দু ঘর ছেড়ে ডি এখানে চলে আসবে। এই ক্ষেত্রে বি এক ঘর দু ঘর ছেড়ে এখানে বসতে পারে, অথবা বি এক ঘর দু ঘর ছেড়ে ডি এখানেও আসতে পারে। তো এটার জন্য আরেকটা পসিবিলিটি নিয়ে নেই, মানে ডি কে এই জায়গাতে রেখে 1 2 3 4 5 6 7 8। একটা জিনিস দেখলে, আগেরটায় যেমন আমরা যেই কন্ডিশন দিয়ে স্টার্ট করেছিলাম সেটা সলভ করতে গিয়ে আমাদের শুধুমাত্র দুটো পসিবিলিটি নিতে হয়েছে, এখানে আমাদের তিনটে নিতে হচ্ছে, ঠিক আছে? মানে যদি আমরা ঠিকঠাক ভাবে কন্ডিশন চুজ করি তখন কিন্তু অনেক ইজিলি আর কম পসিবিলিটি নিয়ে কিন্তু সলভ হয়ে যায়, ওকে। তো এখানে সি, সি এক ঘর ছেড়ে এফ, আচ্ছা, তো বি এখানে, বি এর ফেস ওপরে, এ এখানে, তো এখানে নিয়েছিলাম বি এক ঘর দু ঘর ছেড়ে ডি এখানে, আর এখানে হবে বি এক ঘর দু ঘর ছেড়ে ডি এখানে, ক্লিয়ার? তো এইচ এক ঘর ছেড়ে ডি বা ডি এক ঘর ছেড়ে এইচ, দেখা যাক, ডি এক ঘর ছেড়ে এইচ এখানে হতে পারে, ডি এক ঘর ছেড়ে এখানে এইচ বসানোর জায়গা নেই, তো ডি এক ঘর ছেড়ে এইচ কে এখানে রেখে দিলাম, ঠিক আছে? তো ডি কে হতে হবে এইচ এর ডান দিকে, তো এটা এইচ এর ডান দিকে তখনই হবে, এই ডি এইচ এর ডান দিকে তখনই হবে যখন এইচ ওপরে দেখাবে। তো ডি এক ঘর ছেড়ে এখানে এইচ বসানোর জায়গা নেই, তো ডি এক ঘর ছেড়ে এইচ এখানে চলে আসবে, আর এটা এইচ এর ডান দিক করতে হলে এইচকে ওপরে তাকাতে হবে। এই ক্ষেত্রে ডি এক ঘর ছেড়ে এখানে এইচ বসানোর জায়গা নেই, ডি
এক ঘর ছেড়ে এখানে চলে আসবে এইচ। আর এটাকে যদি এইচ এর ডান দিক করতে হয় সেই ক্ষেত্রে এইচ কে তাকাতে হবে কিন্তু নিচের দিকে। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখো, আমাদের একটা কন্ডিশন আছে যে বি এবং এইচ কে কিন্তু অপোজিট দিকে তাকাতে হবে, ঠিক আছে? তারা কিন্তু একে অপরের অপোজিটে তাকিয়ে থাকবে। তো এখানে দেখো বি ওপরে এইচ নিচে, দুজন কিন্তু অপোজিটে, ঠিক আছে। এখানে দেখো বি নিচে এইচ ওপরে, এটাও ঠিক আছে। কিন্তু এখানে বি ওপরে এইচও ওপরে, এটা কিন্তু ভুল, এটা ক্যান্সেল, ঠিক আছে? এবার দেখি এই দুটোর মধ্যে কোনটা ঠিক হয় কোনটা ভুল হয়। ওকে, এখানে একটা কন্ডিশন আছে, এর যারা ইমিডিয়েট নেইবার তারা কিন্তু পরস্পরের অপোজিটে তাকাবে। তো এর একটা নেইবার ওপরে তো আরেকটা নেইবার নিচে, এর একটা নেইবার নিচে তো আরেকটা নেইবার ওপরে তাকাবে। ক্লিয়ার? আচ্ছা, এই কন্ডিশনও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটা এটা সবই হয়ে গেছে। এবার কি বাকি আছে? এবারে জি আর ই বাকি আছে, তাই না? জি আর ই, হ্যাঁ। এবার দেখো, এখানে জি রাখলে এক ঘর ছেড়ে ই বসানোর জায়গা নেই, জি রাখলে এখানেও এক ঘর ছেড়ে ই বসানোর জায়গা নেই। কিন্তু এখানে যদি জি রাখি এক ঘর ছেড়ে এখানে ই বসাতে পারবো না, কিন্তু এদিকে যদি দেখি এখানে জি এক ঘর ছেড়ে এখানে কিন্তু ই চলে আসবে ইজিলি। বোঝা গেল? এখানে জি রাখলে এক ঘর ছেড়ে ই চলে আসবে, অথবা এখানে ই রাখলে এক ঘর ছেড়ে এখানে জি চলে আসবে। এখন ই কোথায় বসবে, জি কোথায় বসবে? ই কে এমন জায়গায় রাখতে হবে যাতে তার প্রতিবেশীরা সেম দিকে তাকিয়ে থাকে, ঠিক আছে? যদি আমি ই কে এখানে বসাই, এর একটা প্রতিবেশী নিচে আর একটা প্রতিবেশী ওপরে, হবে না। কিন্তু যদি আমি ই কে এখানে বসাই, এর দুজন প্রতিবেশী কিন্তু ওপরে তাকিয়ে আছে। ও, এটাও তো ক্যান্সেল, কেটে দিই। তো ই এক ঘর ছেড়ে এখানে বসবে জি। আর জি কোন দিকে তাকাবে? ই এর প্রতিবেশীরা যেদিকে সেদিকে, অর্থাৎ ওপরের দিকে। আর ই এর ডাইরেকশন আমরা ফিক্সড করতে পারবো না, কারণ ই এর ডাইরেকশন কোন দিকে হবে সেই বিষয়ে কোনো কন্ডিশন এখানে ঠিকঠাকভাবে নেই। ওকে, তো আরেকবার সলভ করলাম। এবার এর ডাইরেকশন বাকি আছে। আচ্ছা, তো এইচ তাকাবে ইনসাইডে, তো এইচকে ইনসাইডে রাখার জন্য আমরা এইভাবে যুক্ত করে দেব। তো এইচ ইনসাইডে চলে আসবে, আর এ আউটসাইড, তো এ হবে এইচ এর অপোজিটে। হয়ে গেল। তো আমাদের কোশ্চেন কি আছে? ইফ ই ফেসেস দ্য সেম ডাইরেকশন অ্যাজ ডি, যদি ই ডি এর সাথে সেম ডাইরেকশনে ফেস করে, তো ডি নিচে তো ইও নিচে, সেই ক্ষেত্রে হোয়াট ইজ দ্য পজিশন অফ বি উইথ রেসপেক্ট টু ই? তো বি এর পজিশন কি হবে? ই এর সাপেক্ষে সেম, ফার্স্ট লেফট সেকেন্ড লেফট, কারণ এটা ই এর লেফট সাইড। তো এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি এবার ক্লিয়ার হয়ে গেছে। তো এখান থেকে কি শিখলাম? যে প্রথম যেই কন্ডিশনটা দিয়ে স্টার্ট করব তার ডাইরেকশন আমরা নিজের ইচ্ছে মতো ওপরে কিংবা নিচে দিয়ে স্টার্ট করব। বাদ বাকি যেই সব এলিমেন্টগুলো আছে তাদের ডাইরেকশন কন্ডিশন অনুযায়ী আপনি আপ সেট হয়ে যাবে। তারপর শেষে আমরা ইজিলি ইনসাইড নাকি আউটসাইড, মানে কোন দিকটা কি হবে, ইজিলি সেটা কিন্তু সেট হয়ে যাবে, কোনো অসুবিধা কিন্তু হয়নি। ক্লিয়ার? তো এবার নেক্সট কোশ্চেন, তারপরে হোমওয়ার্ক দেওয়া আছে, এটা নিজেরা করবে। কি বলেছে এখানে? 8 friends are sitting around a table in a seminar. Some of them are facing outside, ওই একই বাইরের দিকে মুখ করে বসে আছে, আবার কিছু ফেসিং টুয়ার্ডস দ্য সেন্টার, বাট নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার, ঠিক আছে? ই সিটস অপোজিট টু এইচ। আচ্ছা, অপোজিট মানে আমরা জানি যে 8 জনের অ্যারেঞ্জমেন্টে 1 2 3 4 5 6 7 8, 8 জনের অ্যারেঞ্জমেন্টে অপোজিটে ফেস করা মানে এদিক থেকেই গুনি চাই এদিক থেকেই গুনি, তাদের মাঝখানে কিন্তু 3 জন থাকবে। তো ই সিটস অপোজিট টু এইচ মানে ই 3 জন ছেড়ে এইচ বসবে। তারপর কি বলেছে? হু ফেসেস দ্য সেম ডাইরেকশন অ্যাজ এফ। হু মানে এইচ ফেসেস সেম ডাইরেকশন অ্যাজ এফ, মানে এইচ এবং এফ সেম ডাইরেকশনে ফেস করবে। এফ সিটস অপোজিট টু দ্য ওয়ান, মানে এফ কোনো একজনের অপোজিটে বসবে। কার অপোজিট সেটা কিন্তু এখানে লেখেনি, ওয়ান লিখেছে। তার মানে এফ 3 জন ছেড়ে কেউ একজন বসবে, কারণ 8 জনের অ্যারেঞ্জমেন্টে অপোজিট মানেই মাঝখানে 3 জন। তো এই ওয়ান যেহেতু আমরা জানি না, এটাকে আমরা স্টার দিয়ে ডিনোট করি, ঠিক আছে? এফ সিটস অপোজিট টু দ্য ওয়ান, হু হু আছে মানে হু কাকে ডিনোট করবে? ওয়ানকে, এই ক্ষেত্রে স্টারকে। হু সিটস থার্ড টু দ্য লেফট অফ বি, তার মানে স্টার সিটস থার্ড টু দ্য লেফট অফ বি। এ সিটস থার্ড টু দ্য রাইট অফ দ্য ওয়ান। আচ্ছা, এখানে আবার ওয়ান দিয়েছে, এই ওয়ানকে আমরা কিন্তু জানি না, তার মানে এভাবে লিখতে পারি এ সিটস থার্ড টু দ্য রাইট
অফ দ্য ওয়ান, এখানে স্টার ইউজ করেছি তো এখানে হ্যাশ ইউজ করি। এ সিটস থার্ড টু দ্য রাইট অফ দ্য ওয়ান হু সিটস, হু মানে এই ওয়ান, হু সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ এফ, মানে সেকেন্ড টু দ্য লেফট অফ এফ, দ্বিতীয় বাদিকে। ঠিক আছে। এ ডাজন্ট সিট অপোজিট টু বি, মানে এ এবং বি বিপরীতে বসবে না, মানে এ তিনজন ছেড়ে বি বসবে না। এ ফেসেস দ্য সেম ডাইরেকশন অ্যাজ সি, মানে এ এবং সি এনারা দুজনেই সেম ডাইরেকশনে ফেস করবে। জি ফেসেস দ্য সেম ডাইরেকশন অ্যাজ ডি, জি এবং ডি এনারা সেম ডাইরেকশনে ফেস করবে। হু ডাজন্ট ফেস আউটসাইড দ্য সেন্টার, হু কাকে ডিনোট করবে? ডি কে, তার মানে ডি আউটসাইডে ফেস করবে না, তার মানে ডি কোন দিকে ফেস করবে? ইনসাইডে। নট মোর দেন টু ফ্রেন্ডস হু সিট ইমিডিয়েট নেক্সট টু ইচ আদার আর ফেসিং দ্য সেম ডাইরেকশন, মানে বলেছে নট মোর দেন টু ফ্রেন্ডস, মানে দুজনের বেশি বন্ধু, এমন বন্ধু পাশাপাশি বসবে না যারা কিনা একই দিকে তাকিয়ে থাকে। আরো যদি এলাবোরেট করে বলি, মানে একই ডাইরেকশনে ফেস করে বসে থাকবে এরকম সর্বাধিক দুজনই পাশাপাশি বসতে পারে, দুইয়ের বেশি কিন্তু বসতে পারে না। মানে সার্কুলার টেবিলে ভেতরের দিকে বসে থাকতে পারে, মানে একই ডাইরেকশনে এরকম দুজনই হাইস্ট বসতে পারে পাশাপাশি, অথবা যদি বাইরের দিকে ফেস করে বসে থাকে, অথবা বাইরের দিকে যদি ফেস করে বসে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু দুজনের বেশি একসাথে একই ডাইরেকশনে ফেস করে বসে থাকতে পারবে না। তো এটাকে আমরা কি করব, এইরকম একটা সিম্বল দিয়ে আমরা রেখে দিই, তাহলে দেখলেই মনে পড়বে যে একই ডাইরেকশনে ফেস করে থাকে এরকম দুজন পাশাপাশি বসতে পারবে সর্বাধিক আর কি। তারপর কি বলেছে, ই ইজ অ্যান ইমিডিয়েট নেইবার অফ নেইদার এ নর বি, ই যে আছে সে এ এবং বি কারোরই ইমিডিয়েট নেইবার, অর্থাৎ কারোরই পাশে বসবে না। তারপর কি বলেছে, টু ফ্রেন্ডস সিট বিটুইন ডি অ্যান্ড জি, ডি এবং জি এর মাঝে দুজন বন্ধু বসবে। হু সিটস, হু কাকে বোঝাবে? জি কে। হু সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ সি, মানে জি সিটস ইমিডিয়েট লেফট অফ সি। হয়ে গেল। এবার আমরা এটাকে বানাই। 1 2 3 4 5 6 7 8। ওকে, কোন কন্ডিশন দিয়ে স্টার্ট করব? আমরা যদি এটাকে ওঠাই হ্যাশ দুঘর ছেড়ে এ, ঠিক আছে, আবার হ্যাশ থেকে এফ এ পৌঁছতে পারবো, এফ থেকে স্টার্ট থেকে বি, অনেকগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। তো এটা দিয়ে স্টার্ট করি। হ্যাশ আর এখানে লিখছি না, এটা উপরে ছোট্ট করে লিখে রাখি, হ্যাশ দুঘর ছেড়ে এ, হ্যাশ দুঘর ছেড়ে এ এখানেও হতে পারে, মানে এখানে তখনই হবে যখন এর ফেস আমরা উপরের দিকে রাখবো, তখন এর ডান দিক এদিকে, তাই না? তো হ্যাশ এক ঘর দুঘর ছেড়ে এ এখানে। যদি হ্যাশের ফেস আমরা নিচে রাখতাম তাহলে এক ঘর দুঘর ছেড়ে এ এখানে বসতো। দুভাবেই কিন্তু আমরা করতে পারতাম। আচ্ছা, তারপর কি বলেছে, এই হ্যাশ যে আছে সে এফ এর এক ঘর ছেড়ে বাদিকে বসবে। এভাবেও বলতে পারি হ্যাশ এক ঘর ছেড়ে এফ বসবে। তো হ্যাশ এক ঘর ছেড়ে এফ এখানেও বসতে পারে, হ্যাশ এক ঘর ছেড়ে এফ এখানেও বসতে পারে। ঠিক আছে, লেফট রাইট আমরা পরে সেটাকে বানাবো। আচ্ছা, এখানেও বসতে পারে, আবার এক ঘর ছেড়ে এখানেও বসতে পারে। তো আরেকটা পসিবিলিটি নিয়ে নিই, 1 2 3 4 5 6 7 8। এখানে হ্যাশ দু ঘর ছেড়ে ডান দিকে এ, হ্যাশ এক ঘর ছেড়ে এফ এখানেও হতে পারে, হ্যাশ এক ঘর ছেড়ে এফ এখানেও হতে পারে। এবার হ্যাশকে হতে হবে এফ এর বাদিক। তো এটা যদি এফ এর বাদিক করতে হয় তখন এফ কে তাকাতে হবে ওপরে, আবার এটা যদি এফ এর বাদিক করতে হয় সেই ক্ষেত্রে এফ কে তাকাতে হবে নিচে। তখন আমরা বলতে পারবো যে এক ঘর ছেড়ে বাদিকে হ্যাশ বসেছে। এবার এফ তিন ঘর ছেড়ে স্টার, এফ এক ঘর দু ঘর তিন ঘর ছেড়ে স্টার এখানে ছোট্ট করে ওপরে স্টার দিয়ে দিই, এফ এক ঘর দু ঘর তিন ঘর ছেড়ে স্টার এখানে ছোট্ট করে ওপরে স্টার দিয়ে দিই। এবার স্টার দু ঘর ছেড়ে বি, লেফট রাইট পরে দেখছি, স্টার দু ঘর ছেড়ে বি, স্টার এক ঘর দু ঘর ছেড়ে বি বসানোর এদিকে জায়গা নেই, স্টার এক ঘর দু ঘর ছেড়ে এখানে বি বসে গেল। এই ক্ষেত্রে স্টার এক ঘর দু ঘর ছেড়ে এখানে বি বসে যাবে, অথবা স্টার এক ঘর দু ঘর ছেড়ে বি এখানেও বসতে পারে। তার মানে
স্টার এক ঘর দু ঘর ছেড়ে বি এখানেও বসতে পারছে, স্টার এক ঘর দু ঘর ছেড়ে বি আমাদের এখানেও বসতে পারে, তাই তো? দুটো সম্ভাবনা পাচ্ছি আমরা। কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়েছে দেখো, এ তিন ঘর ছেড়ে বি বসবে না। ওই যে কন্ডিশনটা ছিল না, এ এবং বি অপোজিটে বসবে না, তাই না? অপোজিট মানে যে কোনো দিক থেকে আমরা তিনজন খুঁজি, মানে 8 জনের অ্যারেঞ্জমেন্টে আমরা ডান দিক থেকে গুনি চাই বাঁ দিক থেকে গুনি, ব্যাপার একই। মানে এ এক ঘর দু ঘর তিন ঘর ছেড়ে বি বসবে না, অথবা এ এক ঘর দু ঘর তিন ঘর ছেড়ে বি এখানে বসবে না, তার মানে বি এখানে হতে পারবে না। তাহলে আমরা বি কে এখানে নিয়ে নেব। ওকে, তারপর আমরা এখন এটাকে দেখি সেট করতে পারি কিনা। ই তিন ঘর ছেড়ে এইচ, এটাকে কেন ওঠাবো? কারণ ই এর জন্য জায়গা কিন্তু অনেকগুলো কমে যাবে। কিভাবে? কারণ ই এর পাশেও বসবে না, বি এর পাশেও বসবে না। তো ই এর পাশে মানে এখানেও ই বসবে না, এখানেও ই বসবে না, বি এর পাশে কিংবা এর পাশে। তো ই এর জন্য জায়গা কোথায় কোথায় আছে? এক এটা, এটা অথবা এটা। ই তিন ঘর ছেড়ে এইচ বসবে। ই কে যদি আমরা এখানে নেই, এক ঘর দু ঘর তিন ঘর ছেড়ে এইচ বসানোর জায়গা কিন্তু নেই। ই কে যদি আমরা এখানে নেই, এক ঘর দু ঘর তিন ঘর ছেড়ে এইচ বসানোর জায়গা নেই। ই কে যদি এখানে রাখি, এক ঘর দু ঘর তিন ঘর ছেড়ে এইচ কিন্তু এখানে সেট হয়ে যাবে। তো আমরা পেয়ে গেলাম ই তিন ঘর ছেড়ে এইচ। ক্লিয়ার? তো এটাও হয়ে গেল। আচ্ছা, এখানে এখন দেখি, এই ক্ষেত্রে এর পাশে ই এখানেও বসবে না, বি এর পাশে ই এখানে বসবে না। তো ই এর জন্য একটা দুটো এই তিনটে জায়গা বাকি আছে। এক দুই তিন ছেড়ে এইচ বসানোর জায়গা নেই। যদি আমি ই কে এখানে রাখি, এক দুই তিন ছেড়ে এইচ বসানোর জায়গা নেই। তার মানে এই ওপরের যে অ্যারেঞ্জমেন্টটা এটা সম্পূর্ণ ভুল। তারপরে বলেছে এইচ এবং এফ এরা সেম ডাইরেকশনে ফেস করবে। এফ যদি নিচে তাকিয়ে থাকে তাহলে এইচও নিচে তাকাবে। তারপর আমরা এখন কাকে দেখতে পারি? এই যে জি এবং সি, জি এবং সি দুজনে একসাথে বসবে, তার মানে আমাদের একসাথে দুটো ফাঁকা জায়গা চাই, যেটা কিনা শুধুমাত্র এখানেই আছে। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে নিচ্ছি, বুঝতে সুবিধা হবে। শুধুমাত্র এই জায়গাটাই ফাঁকা আছে। তাহলে এই দুটোর মধ্যে জি কে কোথায় রাখবো আর সি কে কোথায় রাখবো? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে জি দু ঘর ছেড়ে ডি বসবে। যদি আমি জি কে এখানে রাখি তাহলে এদিকে এক ঘর দু ঘর ছেড়ে ডি বসানোর জায়গা নেই। যদি আমি এদিকে দেখি, এক ঘর দু ঘর ছেড়ে এখানেও কিন্তু ডি বসানোর জায়গা নেই। কিন্তু যদি আমি জি কে এখানে রাখি, এক ঘর দু ঘর ছেড়ে এখানে জায়গা নেই ডি বসানোর, কিন্তু এক ঘর দু ঘর ছেড়ে এখানে কিন্তু আমাদের ডি বসে যাবে। তো জি আর সি একসাথে, তো সি এখানে হয়ে যাবে। আর জি কে যদি সি এর বাদিকে হতে হয়, এটা বাদিকে হতে হলে সি কে নিচে তাকাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার কার কার ডাইরেকশন বসানো বাকি আছে? এইচ এবং এফ দুজনেই নিচে তাকিয়ে আছে, সুতরাং একে যদি আমরা নিচে ফেস করাই, এখানে কিন্তু আমাদের কন্ডিশন দিয়ে দিয়েছে একসাথে দুজন সর্বাধিক বসতে পারে যারা কিনা একই দিকে তাকিয়ে আছে, সুতরাং অবশ্যই বি এর ফেস আমাদের ওপরের দিকে রাখতে হবে। তারপর বলেছে এ এবং সি এনারা সেম ডাইরেকশনে ফেস করে। সি যদি নিচে ফেস করে তাহলে এও নিচে ফেস করবে। দুজন নিচে আছে তাহলে অবশ্যই এর ফেস ওপরে করাতে হবে। ঠিক আছে, এই কন্ডিশনটা অনুযায়ী। এরপর বলেছে যে জি এবং ডি দুজনেই সেম ডাইরেকশনে ফেস করে। জি যদি ওপরে হয়, ডিও ওপরে হবে। আবার বলেছে ডি যেদিকে ফেস করবে সেটাই ইনসাইড হবে, কারণ বলে দিয়েছে যে ডি ইনসাইডে ফেস করে। সুতরাং আমাদের দুটো প্রান্তকে এভাবে কানেক্ট করাতে হবে, এভাবে। তখন ডি চলে এলো ইনসাইডে। আমাদের পুরো অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। একটু হাই লেভেল ছিল, যদি বুঝে না গিয়ে থাকো আরেকবার দেখো ভিডিওটা, বুঝে যাবে। হু অ্যামং দ্য ফলোয়িং সিটস অপোজিট টু সি, সি এর অপোজিটে কে বসে? আর 8 জনের অ্যারেঞ্জমেন্টে অপোজিট মানে 3 জন ছেড়ে যে আছে সেই। সি এখানে, একজন দুজন তিনজন ছেড়ে বি এখানে আছে, সুতরাং অপশন বি। ক্লিয়ার? এবার এই তিনটে প্রশ্ন দেওয়া আছে, ভিডিওটাকে পজ করো এবং তিনটার অ্যান্সার কি হবে এখনই সেটা সলভ করে কমেন্টে জানাও, আমি চেক করব। যদি বুঝতে না পারো বা করতে না পারো নেক্সট ভিডিওতে আমি বলে দেবো। তো এরপর কোন চ্যাপ্টার তোমাদের দরকার কমেন্টে জানাও, আমি তার উপর ভিডিও নিয়ে আসবো। যদি কোনো চ্যাপ্টার দরকার হয় চ্যাপ্টার নিয়ে আসবো, যদি কোনো মক টেস্ট সলভ করাতে হয় আমি সেটাই নিয়ে আসবো। ওকে, তো আজকের জন্য এতটুকুই থাক। আর এই পিডিএফ যদি দরকার হয় টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে আছে, সেখান থেকে গিয়ে টেলিগ্রাম থেকে পিডিএফটা ডাউনলোড করে নাও। তো আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ।